দলিত নিপীড়িত শ্রেণীর মানুষের একযোগ নিরলস সংগ্রাম। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাধীনতার অচর্চিত দায়, পরিবর্তনশীল রাজনীতি ও দলিত বিকল্পের সন্ধান। আমাদের আজকের বক্তা শ্রী কপিল কৃষ্ণ ঠাকুর। কপিল কৃষ্ণ ঠাকুর প্রধানত সংগঠক, লেখক ও কবি হিসাবে তার যে বিশিষ্টতা সেটাও তার সংগঠক সত্তারই একটা দিক। তার উপন্যাস উজানতলির উপকথার কয়েকটা পৃষ্ঠা মন দিয়ে পড়লেই সেটা স্পষ্ট বোঝা যায়। তিনি দলিত সাহিত্য সংগঠন, নাগরিক অধিকার, বাংলা ভাষার অধিকার ও বিকাশ বিষয়ক যে নানাবিধ কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে অভিবাজ্য করে রেখেছেন, সেটা তার সাহিত্যিক সত্তাকে রসদ যোগায়। তাহার সাহিত্যজনিত কর্মচাঞ্চল্য তার সংগঠনগত শৌর্যকে বাড়িয়ে তোলে। আমাদের আনন্দ তিনি আজ আমাদের সাথে সময় কাটাচ্ছেন। কপিল বাবু, আপনি শুরু করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করতে করতে আমরা আজকের এই সন্ধ্যায় কয়েকজনে মিলিত হয়েছি। আরো হয়তো কেউ কেউ আসবেন, নিশ্চয়ই তাদের জন্য আমরা অপেক্ষা করব। যাই হোক, আমাদের এখানে সংখ্যাটা কত বেশি সেটা আমাদের কাছে খুব বিবেচ্য নয়। আমাদের বিবেচ্য হচ্ছে এখানে যারা আমরা আছি তারা সকলেই গভীরভাবে আমরা একটা পরিবর্তন আকাঙ্ক্ষা করি এবং সেই পরিবর্তনের প্রশ্নে আমরা সমাজের নানা বিষয় নিয়ে গবেষণায় ইচ্ছুক, জানতে আগ্রহী, এরকমই কিছু মানুষ আমরা এখানে মিলিত হয়েছি। আজকে আমার একটু কথা যেটা শুরুতে বলে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আজকে একটা অসুবিধার জায়গা থেকে আমাকে শুরু করতে হবে। তার কারণ হচ্ছে গত কয়েকদিনই উপর্যুপুরি অনেকগুলো সেমিনার পেরিয়ে আজকের এই অনুষ্ঠান, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রস্তুতির যে কিছু সমস্যা তার মধ্যে রয়েছে আমার কম্পিউটারটি হঠাৎ করে কাল থেকে অসহযোগিতা শুরু করায় আমাকে প্রায় অনেক তথ্যের যে সহযোগিতাগুলো আমি নেব ভেবেছিলাম সেগুলো অনেক সময় আমি পাবো না। আর একটা জিনিস হচ্ছে যে এখানে আমরা যে আলোচনাটা আজকে করছি এটা এমন যদি হতো আলাপচারিতার মধ্যে দিয়ে হতো, আমার মনে হয় সেটি একটি ভালো হতো। একঢালা কোনো আলোচনার ভিতর দিয়ে অনেক সময়, কারণ এটা তো লিখিত বক্তব্য নয় কিছু, ফলে প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে এবং আমরা যে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেখানে অনেক সময় দেখা যায় যে সেই মূল বিষয়টা থেকে আমরা অনেক সময় সরে যেতে পারি। যাই হোক, আমার শব্দগুলো ঠিকঠাক সবার কাছে পৌঁছেছে তো? সেটা হলেই পরিষ্কার শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তো আজকের বিষয় যেটা আমাকে বলা হয়েছে বলতে, খুবই কঠিন একটা বিষয়, স্বাধীনতার অচর্চিত দায়, পরিবর্তনশীল রাজনীতি ও দলিত বিকল্পের সন্ধান। এরকম একটা বিষয় কিভাবে আমরা শুরু করতে পারি? তো আমার মনে হয় যে স্বাধীনতার প্রসঙ্গ যখনই আসে আমার সর্বাগ্রে মনে পড়ে সংবিধান পরিষদে বাবা সাহেব আম্বেদকরের একদম শেষ ভাষণটির কথা। সেটা দিয়ে শুরু করাই বোধহয় সঙ্গত হয়। সেটা দিয়ে শুরু করলে আমরা স্বাধীনতা নিয়ে আজকে যে কথাগুলো ভাবছি, আজকেও যে আমরা ভাবছি এই যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, আমাদের যে স্বাধীনতা, অর্জিত স্বাধীনতা, তার মধ্যে কতটা স্বাধীনতা এবং কতটা স্বাধীনতাহীনতা রয়েছে সেটা অত্যন্ত স্পষ্ট হয়। এবং সেটার কারণ কি আমার বোধ হয় সেটাও আমরা বুঝতে পারবো বাবা সাহেবের এই আলোচনা থেকে। অনেকেই বোধ হয় নিশ্চয়ই পড়েছেন, তবু আমি শুরু করি সেটা দিয়েই। উনি বক্তব্যের একটা জায়গায় বলছেন 1950-এর 26শে জানুয়ারি ভারত একটি স্বাধীন দেশে পরিণত হবে, কিন্তু এই স্বাধীনতার কি পরিণতি হবে? দেশটা কি স্বাধীনতা বজায় রাখতে পারবে?
না হারিয়ে ফেলবে আবার। প্রথমে এই চিন্তাটাই আমার মাথায় আসে। তো দেখুন, 1949 সালের 25শে নভেম্বর তিনি যে বক্তব্য রাখছেন সংসদে, সেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে স্বাধীনতাটাকে আমরা আবার হারিয়ে ফেলবো। কিন্তু কেন এ কথা তার মনে হয়েছে, তারও তো একটা নিশ্চয়ই কারণ আছে। সেই কারণটায় একবার যদি যাই, তাহলে সেখানে তিনি যে কথাটা বলছেন সেটাও আমাদের অনেকেরই জানা। আমি তবু আরেকবার মুখবন্ধ হিসেবেই সেটাকে এখানে উদ্ধৃত করছি। সামাজিক স্তরে ভারতে এমন একটি সমাজ বর্তমান, যার ভিত্তি বহু স্তরীয় অসাম্য, বহু মানুষের অবনমনের বিনিময়ে, যেখানে মুষ্টিমেয় মানুষের উন্নয়ন সাধিত হয়। অর্থনৈতিক স্তরে আমাদের সমাজে অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ, অধিকাংশ মানুষ ডুবে রয়েছে অবর্ণনীয় দারিদ্র্যে। 1950-এর 26শে জানুয়ারি আমরা এই স্ববিরোধময় জীবনে প্রবেশ করতে চলেছি। রাজনৈতিক পরিসরে থাকবে সাম্য, সামাজিক আর অর্থনৈতিক জীবনে থাকবে অসাম্য। রাজনৈতিক পরিসরে আমরা স্বীকার করে নেব একজন মানুষের একটি ভোট আর একটি ভোটের একক মূল্যের নীতি। সামাজিক অর্থনৈতিক জীবনে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক পরিকাঠামোগত কারণে আমরা একজন মানুষের একক মূল্যের নীতি অস্বীকার করতে থাকি। এই স্ববিরোধময় জীবনযাপন আর কতদিন চলবে? সামাজিক অর্থনৈতিক জীবনে আরো কতদিন আমরা সাম্যকে অস্বীকার করে চলব? যদি খুব বেশি দিন অস্বীকার করতেই থাকি, আমাদের রাজনৈতিক গণতন্ত্র বিপন্ন হবে। যত শীঘ্র সম্ভব এই স্ববিরোধের অবসান ঘটাতেই হবে, নয়তো যারা অসাম্য পীড়িত তারা রাজনৈতিক গণতন্ত্রের এই কাঠামো ভেঙে চুরমার করে দেবে। এই ছিল বাবা সাহেবের সাবধান বাণী। এবং আমরা তার যে আশা ছিল যে আমরা সেই গণতন্ত্র কায়েম করতে পারবো, সামাজিক এবং অর্থনৈতিক আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য আমরা কাজ করতে পারবো, কিন্তু আমরা দেখলাম সেটা আমরা পারিনি বা করিনি। অনন্যা তার শুরুতে বলছিলেন যে আমাদের রাষ্ট্রে এমনও যে আইন করেও সমাজের পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, আইন মানতে চাইছে না যারা সাধারণ মানুষ। কিন্তু কেন? এখানে যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা আমাদের আগে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে ভারতীয় সমাজের যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে সমাজের সঙ্গে রাজনীতির একটা দ্বন্দ্ব আছে। পাশ্চাত্যে আমরা দেখেছি যে পাশ্চাত্যে রাজনীতি সমাজকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের নীতি সমাজকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা হয় না। ভারতবর্ষে আমাদের যে সামাজিক বা ধর্মীয় নীতি, সেটাই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। আমরা বলতে পারি যে হিন্দু সমাজের কথা, কিন্তু বাবা সাহেব বলেছিলেন যে হিন্দু সমাজ আসলে কোনো সমাজ নয়। কারণ সমাজের যে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকে, যেমন আমাদের পরিবারের একটা বৈশিষ্ট্য থাকে। পরিবারে আমরা যারা থাকি তারা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে গভীরভাবে যুক্ত। একই পরিবারে বাস করছি, কেউ কারোর সঙ্গে কথা বলি না, সম্পর্ক রাখি না, সেটা যেমন পরিবারের লক্ষণ হতে পারে না, পরিবার হতে পারে না, তেমনি আমাদের যে সমাজ, হিন্দু সমাজ, সেখানে ওই যে বলেছেন যে বহু স্তরীয় অসাম্য আমাদের সমাজে, অর্থাৎ গ্রেডেড ইনইকুয়ালিটি যেটাকে ইংরেজিতে বলা হয়, সেটা রয়েছে। ফলে আমরা প্রত্যেকের স্তরের মধ্যে, প্রত্যেকের সীমাবদ্ধতার মধ্যে, প্রত্যেকের সিঁড়ির মধ্যে আমরা আটকে আছি এবং সিঁড়ি থেকে আমরা বেরোতে চাইছি না বা বেরোতে পারছি না, বা বেরোবার মতন কোনো পরিস্থিতি আমরা খুঁজে পাচ্ছি না। এই যে পরিস্থিতি সমাজের, এই সমাজ
সমাজের যে নিয়মগুলো আছে সেই নিয়ম, সেটাই আমরা রাষ্ট্রের যে নিয়ম, রাষ্ট্রের ধারণাটা আমাদের খুব বেশি পুরনো নয়। আমার বোধ হয় যদি বলি যে পাশ্চাত্যের প্রভাবেই আমাদের রাষ্ট্রের যে আধুনিক রাষ্ট্রের যে ধারণা অথবা তার যে ভাবনাগুলো, সেটা একেবারে আধুনিক কালে। তো আমাদের যে সমাজ, এই সমাজ রাষ্ট্রের এই নীতি মানতে চাইছে না কেন? তার কারণ হচ্ছে, বললাম যে সমাজ এবং রাষ্ট্রের যে একটা দ্বন্দ্ব। আমাদের রাষ্ট্র হচ্ছে এই সমাজ বা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেই সমাজ হচ্ছে ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। আমরা মনুসংহিতার কথা জানি, অন্যান্য সংহিতার কথা জানি। আমরা জানি যে দীর্ঘকাল যাবৎ ভারতবর্ষ সেই সব সংহিতার যে নিয়ম নীতি তার দ্বারা শাসিত হয়েছে। সেই সংহিতাগুলো কারা রচনা করেছে, কাদের স্বার্থে রচনা করেছে, সেও আমরা জানি। এখানে ডিটেল বলার অবকাশ নেই। আমরা জানি যে সেই নীতির নির্দেশক, বা এখনো আমাদের সামাজিক যে কোনো অনুষ্ঠান আমরা করি না কেন, পারিবারিক কোনো অনুষ্ঠান করি না কেন, আমরা কোনো পুরুষের বাড়িতে চলে যাই, তার কাছ থেকে একটা বিধান নিয়ে আসি, কি করতে হবে কি করতে হবে না। আমাদের যে জীবনের জন্ম থেকে মৃত্যু অবধি, এবং জন্মেরও আগে থেকে, গর্ভাধান থেকে, এই যে চলে সবকিছুর মধ্যে নীতি নির্ধারণ করে দেন ব্রাহ্মণ। তেমনি পুরোহিত, তেমনি যে রাষ্ট্র, আমরা দেখেছি যে আমাদের যে ভারতবর্ষের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে রাষ্ট্রের প্রধান রাজা, কিন্তু রাজারও মাথায় থাকছেন তিনি কুলপুরোহিত। এবং আমরা দেখেছি যে কুলপুরোহিত যে বিধান দিচ্ছেন, রাজার বিধানের উপরে সে বিধান। এবং আমাদের মনুসংহিতা বা ইত্যাদি, সেখানেও আমরা দেখেছি যে এই যে ব্রাহ্মণ সমাজ একই কাজের জন্য শূদ্রের যে শাস্তি, বৈশ্যের যে শাস্তি, কিংবা ক্ষত্রিয়ের যে শাস্তি, সেই শাস্তি কিন্তু ব্রাহ্মণের হচ্ছে না। এই যে স্তর ভেদে শাস্তিরও যে তারতম্য, আমাদের সমাজ এটা মেনে নিয়েছে। এটা মেনে নিয়েছে কারণ যে ওই যে আমি বলেছি যে আমাদের সমাজ ধর্ম দ্বারা শাসিত, ধর্মের ভাবনা দ্বারা পরিচালিত। সুতরাং সেই ধর্ম আমাদের যে চতুর্বর্ণের যে কাঠামোটা করে দিয়েছে, সেই বিধান অনুযায়ী আমরাও তাকে অনুসরণ এবং অনুকরণ করে চলেছি, তার থেকে বেরোতে চাইনি। পরবর্তীকালে রাষ্ট্র এসে যখন কোনো নিয়ম ঘোষণা করছে, তখন সেই নিয়ম মানার খুব একটা আগ্রহ ভারতবর্ষের মানুষ দেখাতে পারছে না। যদি দেখাতে পারতো, তাহলে আজও কি খাপ পঞ্চায়েত থাকতে পারতো? পারতো না। আরো অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমরা আমাদের মূল জায়গায় যেতে গেলে এত ডিটেইল বলার অসম্ভব হয়ে যাবে। তো এই যে ধর্মীয় নীতি, এই ধর্মীয় নীতি এবং মূল্যবোধ, এইটা আমাদের মানুষের, সমাজের যে মানুষ, তার মন এবং মননকে তৈরি করে। আমরা যখন কোনো কাজ করতে যাই, তখন আমরা বলি আমাদের মনকে প্রস্তুত করতে হচ্ছে, একাগ্রতা আনতে হচ্ছে। ও এই অলিম্পিকেও যখন কেউ ছুটতে যাচ্ছে, বা কোনো ইভেন্টের আগে তার মনোসংযোগ করছে, আসলে তার যে আমাদের এই সমস্ত কাজের পেছনেও এই মন প্রস্তুত করার একটা ব্যাপার থাকে, অথবা সেই মন আমাদের গড়ে থাকে। সেটা থাকে কখনো সংস্কারের দ্বারা আমাদের, বা অভ্যাস যে, বা সামাজিক রীতি, এইগুলো কিন্তু আমাদের মনকে, আমাদের মননকে গঠন করে। এবং সেগুলোই আবার আমাদের অর্থনীতি, রাজনীতি বা সমাজনীতিতে প্রতিফলিত হয়। এমনকি আমাদের বিচার ব্যবস্থাতেও তা হয়। আমি আগেই বলেছি যে বিচার ব্যবস্থা কি ছিল। তো আধুনিক যুগেও আমরা দেখব এমন বহু উদাহরণ খুঁজে পাওয়া যাবে, যেখানে আমাদের বিচার ব্যবস্থা দলিতদের জন্য বা দলিত মানুষের জন্য স্বতন্ত্রভাবে তার সিদ্ধান্ত ঘোষণা করেছে, একটু অন্যরকম। আর দলিত, অতএব সে অপরাধী হতে পারে। তামিলনাড়ুতে এরকম একটি মামলা হয়েছিল, যেখানে বিচারপতি বলছেন যে এত সুন্দর দেখতে উচ্চবর্ণের মানুষ,
তারা যে এই অপরাধ করতে পারে ভাবা যায় না। তো এই যে সংস্কার বিচারপতিকেও আচ্ছন্ন করে, এটা আমাদের বুঝতে হবে। তো এগুলোই আমাদের যে দলিত এবং অস্পৃশ্য মানুষ তাদের অধিকার ক্ষুণ্ণ করেছে। আমরা যে স্বাধীনতার কথা বলতে যাচ্ছি, স্বাধীনতার যে অচর্চিত অধ্যায়, সেটাকে যদি আমরা বুঝতে চাই যে কেন এটা আমাদের দেশের স্বাধীনতা ঠিক এই জায়গায় কেন এলো, তাহলে স্বাধীনতার পূর্ববর্তী যে সময়টা সেটাকেও আমাদের একটু বুঝে আসতে হবে যে সেই সময়টা কেমন ছিল। তো কেমন ছিল তার আমি ছোট্ট দুই একটা উদাহরণ আমি দেব। এক সময়তে ইংরেজ ব্রিটিশ বাহিনী যখন এই দেশে আমাদের দেশের একের পর এক রাজ্যগুলো দখল করছে, তখন পশ্চিম ভারতে যেমন মাহাররা তাদের সেনাবাহিনীর একটা অংশ ছিল, পূর্ব ভারতে দুসাদরা এবং অন্যান্য দলিত সম্প্রদায় সমূহ তাদের সেনাবাহিনীর অংশ ছিল। তো কারণ উচ্চ বর্ণের দ্বারা তারা তো কোনোভাবে সমাদৃত ছিল না, তো ইংরেজরা ব্রিটিশরা তাদের গ্রহণ করেছে। এবং এই মাহাররা আমরা জানি যে তারা একটা বড় অংশ ছিল ব্রিটিশ সেনাবাহিনীর, বীরত্বের সঙ্গে তারা যুদ্ধ করে বহু জয় ব্রিটিশের পক্ষে এনে দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যখন সেই ব্রিটিশরা এই দেশে স্থায়ী শাসন কায়েম করার জন্য বর্ণবাদীদের, উচ্চ বর্ণের মানুষদের পরামর্শ গ্রহণ করতে থাকলো, তখন আমরা দেখবো যে 1892 সাল অব্দি মাহারদের সেনাবাহিনীতে অংশ ছিল, নিয়োগ ছিল, কিন্তু 1892-তে এসে সেটা বাতিল করা হয়। আমাদের মনে পড়বে যে বাবা সাহেব আম্বেদকরের বাবা রামজি সকপাল, তিনি ওর সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন এবং একটি প্রিন্সিপালও ছিলেন। তারও চাকরি চলে যায়, এটা আমাদের মনে আছে নিশ্চয়ই। কিন্তু কেন চলে যায় আমরা অনেকে খুঁজে দেখি। এটা এই কারণে যে তখন ব্রিটিশ আমাদের উচ্চ বর্ণের মানুষের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছে যে এই নিম্ন বর্গের মানুষদের রাজ ক্ষমতায় বা সরকারি ক্ষমতায় বা চাকরিতে রাখা যাবে না। এটা আমরা দেখলাম, এটা হলো কিভাবে আমাদের সমাজে এটাকে এই যে বর্ণবাদ সেটা কিভাবে, তার আগে ব্রিটিশের আগে তো ছিলই এটা, আমি বলছি যে ব্রিটিশে এসেও কিভাবে এটা আমাদের সমাজে এটাকে অ্যাপ্লাই করেছে। পরবর্তীকালে আমরা অনেকেই জানি যে 1907 সালে গুরুচাঁদ ঠাকুর বাংলায় প্রথম এই অস্পৃশ্য বা পশ্চাৎপদ জাতি সমূহের জন্য চাকরি আদায় করেন এবং আরো পরে 1939-তে গিয়ে লর্ড লিনলিথগোর কাছে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আবার মাহারদের সেনাবাহিনীতে নিয়োগের এবং অস্পৃশ্যদের জনসংখ্যার সংখ্যানুপাতে চাকরির দাবি জানান এবং সেটা স্বীকৃত হয়। তাহলে এই যে দীর্ঘ সময় এই যে ভারতবর্ষ আমরা যে এই যে পর্বটা, সেই পর্বতে আমরা দেখলাম যে দলিত এবং অস্পৃশ্য মানুষদের, পশ্চাৎপদ মানুষদের তাদের ব্রিটিশরা এসেও কোনো সুবিধা করে দিতে পারছে না। তো সেই ব্রিটিশদের কাছ থেকে আমাদের যে অধিকারটা চেয়ে নিতে হচ্ছে, সেটা ব্রিটিশদের কাছ থেকে, ভারতীয়দের কাছ থেকে কিন্তু আমরা বঞ্চিত ছিলাম বা পাচ্ছি না। এই যে ভারতীয়রা যারা ক্ষমতায় রয়েছেন তারা কিন্তু বিরোধিতা করছেন। তো আমরা যে স্বাধীনতায় পৌঁছবো তার আগের ভারতবর্ষের হচ্ছে এই হচ্ছে একটা চেহারা। তো আমরা যদি এই চেহারাটা শুধু যে কংগ্রেস বা হিন্দু মহাসভা বা উচ্চ বর্ণের অন্যান্য মানুষদের ক্ষেত্রে বলছি বটে, তো আমরা যদি এটা খেয়াল করি যে ভারতবর্ষে সেই সময়ে বামপন্থীদের মধ্যে এই সংস্কারটা কাজ করছে। তারাও কিন্তু একদম 1921 বলি বা 25 বলি আমরা, কমিউনিস্ট পার্টিগুলো, কমিউনিস্ট পার্টির জন্ম হচ্ছে বা যে ধারণাগুলো সেটা আসছে আমাদের রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সেখানেও আমরা দেখব যে বামপন্থীরাও শ্রমিক আন্দোলন করতে গিয়ে এই অস্পৃশ্য সমাজের মানুষদের অধিকারের প্রশ্নে তারা দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে।
সে সময়ে ওই যে একটা ধর্মঘট, সেই ধর্মঘট বোম্বেতে, সেখানে বাবা সাহেব আম্বেদকর তিনি দাবি করছেন যে শ্রমিকরা একসঙ্গেই ধর্মঘট করবে, কিন্তু অস্পৃশ্য সমাজের মানুষদের তখন এক পাত্র থেকে জল খাওয়ার অধিকার ছিল না। সমস্ত সেকশনে কিন্তু অস্পৃশ্য মানুষদের ইয়ে করা হতো না, নিয়োগ করা হতো না। তো এইগুলো তিনি দাবি করলেন এবং যথারীতি বামপন্থী নেতৃত্ব কিন্তু, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব সেটা কিন্তু মেনে নিতে রাজি হলেন না। ফলে ওই যে গিরনি কামগড় ইউনিয়ন, তার আওতা থেকে আম্বেদকরকে বেরিয়ে আসতে হলো। বেরিয়ে এসে তিনি টেক্সটাইল লেবার ইউনিয়ন তাদের তৈরি করে তাদের আহত সভায় তিনি আলাদা করে শ্রমিকদের সংগঠিত করছেন এবং এই দাবি করছেন যে না, শ্রমিক আন্দোলনের মধ্যে এই যে মানা হবে না জল খাওয়ার অধিকার, নিয়োগের অধিকার, সমস্ত তারপরে কি বলে আপনার আপগ্রেডেশন, অর্থাৎ পদোন্নতি হবে না, এগুলো তো চলতে পারে না। তো আমরা শ্রমিক আন্দোলন করতে এসে আমরা দেখছি যে সেই প্রভাব থেকে আমাদের ট্রেড ইউনিয়ন নেতারা তখনও 1929 সালের কথা তখনও বেরোতে পারেননি। আর অন্যদের কথা তো আমি ছেড়েই দিলাম। গান্ধীজির কথা, গোলটেবিল বৈঠক, আমরা জানি যে একদম বলার প্রয়োজনও নেই যে কিভাবে তিনি এই যে যে পশ্চাৎপদ মানুষ, তাদের ক্ষমতায়ন, তাদের অধিকারের প্রশ্নে তিনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন। তিনি তাদের স্বতন্ত্র যে নির্বাচন সেটা মানতে রাজি নন। কারণ যদিও এর আগে আমরা জানি যে গান্ধীজি অস্পৃশ্যতা বিরোধী কিছু ভূমিকা পালন করছেন, হরিজন আন্দোলন করছেন, কিন্তু সেটা শুধু অস্পৃশ্যতা বিরোধী, মানে সমাজে অস্পৃশ্যতা থাকবে না এইটুকুই। কিন্তু জাত ব্যবস্থার কারণে যে বঞ্চনা, দলিত মানুষদের, পশ্চাৎপদ মানুষদের যে বঞ্চনা, সেটা কিন্তু অব্যাহত থাকবে। তো উনি লন্ডনে গোলটেবিল বৈঠকে এই বিরোধিতা করলেন যে না, স্বতন্ত্র শিখদের এবং মুসলমানদের তারা স্বতন্ত্র নির্বাচনের অধিকারী হবে, কিন্তু দলিত মানুষরা যারা, তাদের সেটা দেওয়া যাবে না। এবং তিনি এমনও বললেন যে তারা যদি এর জন্য ধর্ম ত্যাগ করে খ্রিস্টান বা মুসলমানও হয়ে যায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কিছুতেই হিন্দু ধর্মের মধ্যে থেকে তাদের দেব না। ভাবা যায়? এই হচ্ছে মানসিকতা। মানে আমরা স্বাধীনতার পরের মানসিকতা যদি খুঁজতে যাই, তাহলে আমাদের শিকড়টা কিন্তু জানতে হবে যে তার আগের যে নেতৃত্ব, তাদের কি মানসিকতাটা ছিল। 1938 সালের একটি ঘটনা, এই যে ক্ষমতায়নের আরেকটি জায়গায় আমরা যাই, যে তারপরে তো আমরা জানি যে পুনা চুক্তি হলো এবং সেখানে আম্বেদকর বা দলিত নেতাদের পিছিয়ে আসতে হলো। পিছিয়ে আছে সংরক্ষণের ভাগ খানিকটা বাড়লো, কিন্তু যুক্ত নির্বাচন প্রথায় আমরা চলে গেলাম। এই যুক্ত নির্বাচন প্রথা পরে দেখা গেল যে মধ্যপ্রদেশে খারে বলে একজন, পুরো নামটা আমার এখন মনে নেই, তার একটা মন্ত্রিসভা, তিনি একটা মন্ত্রিসভা গঠন করেন এবং সেই মন্ত্রিসভায় তিনি অগ্নিভোজ নামে একজন দলিতকে মন্ত্রী হিসেবে রাখেন। এবারে এটা প্রবল প্রতিবাদ শুরু হয়ে গেল, যেন এটা তো রাখা যাবে না, এটা কি কথা, একজন দলিত মন্ত্রী হবে। তো খারেকে পদত্যাগ করতে হবে, তার মন্ত্রিসভাই ভেঙে গেল। ভাবা যায় আমরা আমরা স্বাধীনতার পরে আমরা কেন স্বাধীনতার স্বাদ আমরা পুরোপুরি পাইনি বা স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি, আমরা তাহলে তার আগের জায়গাগুলো, এটা বেশি কথা নয়, 38 স্বাধীনতা আসতে তখন আর মাত্র 7 বছর, 7 বছর কি 9 বছর মাত্র আমরা এসে গেছি, স্বাধীনতার কাছাকাছি এসে গেছি। সেই সময়টা তো আমরা দেখছি এই অবস্থা। এবং গান্ধীজি তিনি বলছেন যে না, এভাবে তো দলিতদের উচ্চাকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়ে লাভ নেই। এবং তিনি আরেকটি কথাও বলেছিলেন, সেটি হচ্ছে যে হ্যাঁ, যাকে নেওয়া হবে মন্ত্রী হিসেবে তার তো একটা সর্বজন গ্রাহ্যতা থাকতে হবে। এই সর্বজন গ্রাহ্যতা একটা প্রশ্ন, সর্বজন গ্রাহ্যতা কি করে থাকবে? ভারতবর্ষের যে সমাজ আমি বলেছি যে সেই সমাজ যে ধর্মীয় মূল্যবোধের দ্বারা নিয়ন্ত্রিত,
সেখানে একজন উচ্চ বর্ণের বা সর্বাগ্রে তো ব্রাহ্মণ সমাজের মানুষ যখন হয় তখন আমাদের সমাজে তারা হচ্ছেন সর্বজনমান, আর কেউ কিন্তু সর্বজনমান্য নয়। তারপরে ওই গ্রেড অনুসারে আস্তে 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 তার মান্যতার এই মান সেটাও কমতে থাকে। এবং দলিত মানুষরা, পশ্চাৎপদ শ্রেণীর মানুষরা, আদিবাসী মানুষরা ভাবতেই পারা যায় না, তাদের তো সর্বজন মান্যতা আসতেই পারে না, থাকতেই পারে না। তো গান্ধীজি বললেন সর্বজন মান্যতা না থাকলে তার তাকে মন্ত্রী হিসেবে কি করে নেওয়া যাবে। এই ব্যাপারটা আমি একদম এসেই গেল যখন এই সর্বজন মান্যতার প্রশ্নটা, তখন একদম আমি 1980 সালের বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গের, সেই সময় চলে আসতে পারি তারপরের 82 সালে, যে যখন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার কান্তি বিশ্বাসকে বিদ্যালয় শিক্ষামন্ত্রী করতে চাইলেন, তখন প্রবল বাধা উপস্থিত হল আমাদের এই সমাজের পক্ষ থেকে। খারের কথা 1938 ছেড়ে দিন, এটা 1980 দশক। তখন অসংখ্য চিঠি চিঠি যাচ্ছে ফ্রন্টের কাছে এবং বলা হচ্ছে যে যে এটা কি করে হবে, একজন নবসূত্র মানে চন্ডাল, তাকে শিক্ষামন্ত্রী, চন্ডালের হাতে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব, এটা হতে পারে না। কিন্তু যার কথা বলা হচ্ছে, যারা বলছেন তারা শুধু নয়, গোটা মন্ত্রী সবাই তার মতো মেধাবী তো আর একজনও নেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ড করা ছাত্র, মেধার বিচারে কান্তি বিশ্বাসের তুলনীয় কেউ নন। কিন্তু তবু তিনি ওই যে পুরনো ফর্মুলা, সর্বজন গ্রাহ্য নন। সুখের কথা, বামফ্রন্টের নেতৃবৃন্দ সে অন্যায় দাবিকে মেনে নেননি। সেদিন কান্তি বিশ্বাসের হাতেই বিদ্যালয় শিক্ষার দায়িত্ব তারা তুলে দিয়েছে। এটা আমার বলার কারণ হচ্ছে যে স্বাধীনতার আগে এবং পরে যে সমস্যাগুলো সেটা আমরা রিলেট করতে পারবো এইখানে। এর পরেও আসছি আমরা 46 সালে, আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকরকে সংবিধান পরিষদে কিছুতেই যেতে দেওয়া হবে না, একদম না, দরজা জানলা সব বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে তিনি বোম্বে থেকে পারলেন না, তারপরে বাংলায় আসলেন। বাংলাতেও কিভাবে ষড়যন্ত্র হয়েছে সেই ইতিহাস আমরা জানি। তারপরে যে কোনো ভাবেই হোক বাবা সাহেব আম্বেদকর পৌঁছতে পেরেছেন সংবিধান পরিষদে। কেন বাবা সাহেবকে পৌঁছতে দেওয়া যাবে না? এই যে কারণ তিনি দাবি করবেন, কারণ তিনি কিছু বদলে দেবেন। তাদের যে পুরনো ধ্যান ধারণা, পুরনো ব্যবস্থা, সেখানে এমন কিছু প্রশ্ন তিনি তুলবেন, এমন একটা জায়গায় তিনি নিয়ে যেতে চাইবেন যেটাতে এই উচ্চ বর্গের মানুষেরা যেতে প্রস্তুত নয়। সেজন্য বাবা সাহেবটা আটকাও, সমস্যাটা হচ্ছে এইখানে। এরপরে তো বাংলা ভাগের প্রসঙ্গ আসবে, যেহেতু আমরা স্বাধীনতার জায়গায় চলে যাচ্ছি। বাংলা ভাগের এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে দেশভাগ তো একটা আছেই, গোটাটাই আমার বিচারে হচ্ছে ক্ষমতার ভাগাভাগি প্রশ্ন, আর কিছুই নয়। ক্ষমতার ভাগাভাগি নিয়েই দেশভাগ, এবং এই ক্ষমতার প্রশ্নেই কে সিংহাসন পাবে কে পাবে না সেটার প্রশ্নেই বাংলা ভাগ। এতে অন্য কোনো বাঙালির কোনো স্বার্থ নেই, বরং বাঙালির ধ্বংসযোগ্য আছে। তো কেন বাংলা ভাগ প্রয়োজন হয়ে দেখা দিল? যারা 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করছেন যে মানুষেরা, তারাই কেউ কেউ তখন হয়তো জীবিত, তারাই এই সময় এসেতে বা তাদের উত্তরসূরিরা এই সময় এসে তারা বাংলা ভাগের দাবি করছেন। হিন্দু মহাসভা এবং কংগ্রেসের যে তৎপরতা, তার কারণটা হচ্ছে কিছুই নয়, কারণ 1937 থেকে 1946 এই যে 9 বছর যে বাংলা শাসন হয়েছে, তারা দেখেছেন যে সেখানে উচ্চ বর্ণের হিন্দু তারা ক্ষমতার শীর্ষে থাকতে পারছেন না, কর্তৃত্ব তাদের হাতে থাকছে না। প্রশ্নটা হচ্ছে কর্তৃত্বের, ক্ষমতার প্রশ্ন। সেখানে মুসলিমরা ক্ষমতায় বসে থাকছেন, এবং যেটা কেউ আশা করে না, দলিতদের একটা বড় অংশ যারা ওই 1932 সালের পুনা প্যাক্টের পরেই এবং 1935 সালের
আইনের বলে 30টি পদ বাংলায় দলিতরা পাচ্ছেন, তপশিলীরা। তখন তো তপশিলি এসে গেছে টার্মটা। তারা তারা একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে। অর্থাৎ একদিকে মুসলমানরা, আরেকদিকে তপশিলীরা, যারা একটা ব্যালেন্স ফ্যাক্টর হিসেবে এই ক্ষমতা। এবং তখন একদিকে মুসলিম শক্তি, একদিকে হিন্দু উচ্চবর্ণের শক্তি, আর একদিকে তৃতীয় শক্তি হিসেবে উত্থান ঘটছে এই পশ্চাৎপদ দলিত আদিবাসী মানুষের। এইটা তো মেনে নেওয়া খুব মুশকিল, তো ভাঙতে হবে। তো আমরা দেখব যে হিন্দু মহাসভা এবং কংগ্রেস প্রায় একযোগে বাংলা ভাগের আয়োজন করছে। এবং শ্যামাপ্রসাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা তো খুব অদ্ভুত মনে হবে। যে তিনি বলছেন যে দেশভাগ হোক বা না হোক, তিনি চিঠি লিখছেন প্যাটেলকে, যে দেশভাগ হোক না হোক হোক, বাংলা ভাগ অবশ্যম্ভাবী করতেই হবে, না হলে তো আমরা জানি, আগেই বলেছি। এবং তিনি একসঙ্গে থাকতে রাজি নয়। মুসলিমদের সম্পর্কে তার যে অভিব্যক্তি, সেটা হচ্ছে এরা নিম্ন বর্ণের হিন্দুদের একদম তলানি থেকে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, ফলে এরা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। মানে অদ্ভুত ব্যাপার, একদিকে তপশিলি মানুষ যারা একটা তৃতীয় শূদ্ররা, তারা একটা তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে, আর একদিকে মুসলিমরা, তারা আবার বাংলার মুসলিমরা, তারা হচ্ছে হিন্দু সমাজের তলানির অংশ। এটা কি করে মেনে নেওয়া যায়? তো এই যে মানসিকতা, এই মানসিকতা বাংলা ভাগের কারণ। তার আগের কারণগুলো আমরা দেখেছি। তারপরে দেশ ভাগ হলো, লোক বিনিময় কেন হলো না, তারও অদ্ভুত অদ্ভুত ব্যাপার রয়েছে। যে আসলে তো ক্ষমতার ভাগটুকুই পাওয়ার ছিল, সেটা পাওয়া গেল, কিন্তু তারপরেও কখনো কখনো নেহেরুর কথা থেকে এবং কখনো শ্যামাপ্রসাদের ইয়ে থেকে প্রকাশ পেয়েছে যে কেন নয়। তার কারণ হচ্ছে যে এখানে যেমন মুসলিমরা রয়ে গেলেন, তেমনি পাকিস্তানেও হিন্দিরাও রয়ে গেল। এবং তারা এটা ভাবছেন যে এখানে মুসলিমরা থাকা দরকার এই কারণে, কারণ তারা হচ্ছে একটা জিম্মির মতো। ওখানে হিন্দুরা থাকছে পাকিস্তানে, পাকিস্তানের হিন্দুদের উপরে অত্যাচার করতে পাকিস্তান রাষ্ট্রের কর্মকর্তারা 3বার ভাববে, কারণ এখানে তাদের মুসলিম জনসংখ্যা রয়েছে। ভাবুন আমাদের রাষ্ট্র চিন্তকরা কিভাবে চিন্তা করছে। তারা এইভাবে ওখানের হিন্দুরা আর এখানকে মুসলমানরা, তারা তাদের জামিন, যেন এরা জামিন হয়ে থাকছে পরস্পর, যে তুমি ওখানে কিছু করলে এখানে তার ব্যতিক্রম কিছুই হবে না, একই জিনিস এখানে ঘটতে পারে। সেই জন্যে বোধহয় সাম্প্রদায়িকতা থাকবে না। অদ্ভুত ব্যাপার, সাম্প্রদায়িকতা আমরা জানি তাতে মেটেনি। এখন এই যে জায়গাটা, এই যে ভারতবর্ষ আমরা দেখে এলাম, এইখানে দলিত মানুষদের একটা কি ভূমিকা ছিল। কয়েকদিন আগে একটি আলোচনায় আমি ডিটেল বলেছি, আজকে সেখানে এখানে বলার অবকাশ নেই। দলিত অংশের যে মানুষ, যে নেতৃত্ব, তারা খোলা মনে একদম পুরোপুরি করেননি। তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে, বহু উদাহরণ আছে। কিন্তু দলিত নেতৃত্বের একটা অংশ আরেকটু কৌশল নিয়েছিলেন। তারা তারা পুরো হাতের রাশটা ছেড়ে দেননি। তারা এই বর্ণবাদীদেরকে চেষ্টা করেছেন গণতান্ত্রিক করার জন্য। কারণ যে নিম্নবর্গের মানুষ, যাদের তারা অধিকার দিতে চাইছে না, অথচ তাদেরই সাহায্যে তারা স্বাধীনতা অর্জন করতে চাইছে। স্বাধীনতা অর্জন করার পরে তারা আবার কিন্তু সেই মনুবাদেই ফিরে যাবে। আমরা দেখতে পাচ্ছি সেটা। অর্থাৎ তারা ইংরেজের কাছ থেকে ক্ষমতাটা চায়, ক্ষমতাটা নেওয়ার পরে এই যে হারে মন্ত্রিসভা অব্দি আমরা দেখলাম, তার আগে তো বহু আছে, মানে কোনো ধরনের অধিকার তারা দিতে রাজি নয়, যেটা এখনো আমরা দেখি। অথচ তারা চাইছেন যে সেই দলিত মানুষেরা, বাংলার নমশূদ্র এবং অন্য যারা সংগ্রামী জাতি, তারা একদম নেমে আসুক সেই কি বলে স্বদেশী আন্দোলন থেকে, অসহযোগিতা আন্দোলন থেকে, ইত্যাদি ইত্যাদি সমস্ত পর্বে। কিন্তু সেখানে দলিত নেতৃত্ব তারা একটা কৌশল নিয়েছে। একদিকে দলিত মানুষের একটা অংশ
খুব কম হলেও স্বাধীনতা অংশ নিয়েছেন, আর তারা চেষ্টা করেছেন যে এইভাবে চাপ দিয়ে এই উচ্চবর্গের নেতৃত্বের অন্তত গণতান্ত্রিক দীক্ষাটা তাদের দেওয়া যায় কিনা। তাদেরকে বলছেন যে তোমরা গুরুচাঁদের সেই চিঠিগুলো, আমরা জানি যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি একটা চিঠি লিখেছিলেন 1905 সালে বঙ্গভঙ্গের পরে, এবং 1920 সাল নাগাদ দেশবন্ধু চিত্তরঞ্জন গুরুচাঁদ ঠাকুরকে একটা চিঠি দিয়ে, উভয় চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন যেন তারা অংশগ্রহণ করেন। এবং তিনি সেখানে স্পষ্টভাবে বলেছিলেন যে আগে এই মানুষদের অধিকার আপনারা স্বীকার করে নিন, এদেরকে ভাই বলে বুকে টেনে নিন, আন্দোলনের জন্য ইংরেজ বিতরণের জন্য আপনাদের ভাবতে হবে না, অতি দ্রুত স্বরাজ বা স্বাধীনতা বা স্বায়ত্তশাসন আমরা অর্জন করতে পারব। কিন্তু আমাদের উচ্চবর্ণীয় নেতৃত্ব সেটা কিছুতেই মেনে নিতে পারেননি। তার কারণ কি? কারণ এই যে বলেছি যে একদিকে দলিত মানুষের ক্ষমতায়ন তারা চান না, আর একদিকে তারা মনে করেন যে এরা অযোগ্য। যে ভাবনা থেকে ওই কান্তি বিশ্বাসের মন্ত্রিত্বের বিরোধিতা সোচ্চার কণ্ঠে উচ্চারিত হতে থাকে, কিন্তু গণতন্ত্র মৌলবাদী সমাজে ছিল না। বর্ণবাদী ধারণার মধ্যে গণতন্ত্র নেই, কখনো নেই, কারণ গণতন্ত্রের প্রশ্নই আসে না। সবার অধিকার আছে রাষ্ট্রে বা সমাজে, সবার সমান অধিকার, এটা তো ভাবা যায় না। বরং গণতান্ত্রিক চিন্তা ভাবনা আমরা দেখবো আদিবাসীদের মধ্যে রয়েছে, ছিল, এখনো আছে, দলিতদের মধ্যে রয়েছে। আদিবাসীদের কোনো সালিশি সভায় কেউ যদি কি উপস্থিত হন, আপনি দেখবেন যে একটা সালিশি প্রয়োজনে 3 দিন অব্দি চলবে, সবাই সম্মত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত হবে না। ভাবা যায়। আমি পূর্ব বাংলায় 1968 সালের পরে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমি এরকম সালিশি সভায় উপস্থিত থেকে দেখেছি একটা সালিশি 2 দিন অব্দি চলছে টানা, এবং সেখানে যিনি বিচার করছেন, অনেক বিচারের তালিকায় অনেকেই থাকেন, প্রধান বিচারক তিনি বড় বংশ, ওখানে আবার বংশের একটা ব্যাপার থাকে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষদের অংশ, তার নেতৃত্ব, সমাজের মধ্যেই নানান বংশের বিন্যাস আছে, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনিও সেই বড় বংশের মানুষ, যিনি অভিযোগ করছেন বিচার প্রার্থী তিনি ছোট বংশের মানুষ। এই বিচারটা তো কয়েক ঘন্টার মধ্যেই শেষ হতে পারে, কারণ যে বড় বংশের বড় কর্তা তিনি তো বিচারক, তিনি তো ফয়সালা করে দিতে পারেন তার পক্ষে, কিন্তু না, সেটা করছেন না। আমি 2 দিনই সেই বিচার সভায় উপস্থিত থেকে দেখেছি কি নিরপেক্ষ এবং সুন্দরভাবে সেই বিচার সম্পন্ন হয়েছে। তো গণতন্ত্র এবং এই যে ধারণা, এটা দলিত মানুষের মধ্যে, আদিবাসী মানুষদের মধ্যে ছিল, কিন্তু বর্ণবাদীদের মধ্যে এটা কখনো ছিল না। সেই জন্যই আমাদের দলিত নেতৃত্ব তারা চেষ্টা করেছেন যে এদের মধ্যে এই গণতান্ত্রিক ভাবনাটা এবং সবার অংশগ্রহণ, সবার পরশে পবিত্র করা সেই তীর্থনীর মহামানবের মিলন ঘটবে, সবার অধিকার, সবার ক্ষমতায়ন হবে, সবাই মিলে আমরা একটা নতুন ভারতবর্ষ, একটা গণতান্ত্রিক ভারতবর্ষে, একটা সমানাধিকারমূলক ভারতবর্ষে আমরা পৌঁছবো। না হলে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা হবে কিছু মানুষের স্বাধীনতা, সেই স্বাধীনতা হবে বর্ণবাদীদের লীলাক্ষেত্র। তো আমরা জানি সেটাই ঘটেছে, এবং বাবা সাহেব আম্বেদকর, ওই যে আমি বললাম প্রথমে যে তার সংবিধান পরিষদের শেষ ভাষণে তিনি কিন্তু এই কথা কটি আমাদের মনে করে দিতে চেয়েছিলেন। ঠিক এই কথাগুলি বলতে চেয়েছিলেন যে আমাদের সমাজে কিন্তু গণতন্ত্র নেই, রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, আমাদের অর্থনীতিতেও গণতন্ত্র নেই, সমাজেও গণতন্ত্র নেই, এইটাকে আমাদের আনতে হবে। কিন্তু আমরা স্বাধীনতা উত্তরকালে সেই কাজটা করতে পদে পদে ব্যর্থ হয়েছে, অথবা আমরা করতে চাইনি। কারণ আমি আগেই বলেছি যে আমাদের যে সংস্কার বাধা আছে, যে সংস্কারের কাছে, যে মূল্যবোধে আমরা গড়ে ওঠে আমাদের সমাজ, তথাকথিত হিন্দু সমাজ, তার মধ্যে এই চ্যালেঞ্জটা নেওয়ার মতন সম্ভাবনা আমরা দেখতে পাই না। তো যদিও কিছু অর্থনৈতিক পদক্ষেপ পরবর্তীকালে গ্রহণ করা হয়েছিল,
তার সুফল আমরা পেয়েছি। মানে জমিদারি প্রথা বিলোপ, তারপরে ব্যাংক জাতীয়করণ বা অন্যান্য কিছু কিছু কলকারখানার জাতীয়করণ ইত্যাদি। তার ফলে যে এই অর্থনৈতিক যে সংস্কারটা, তার সুফল এবং সংরক্ষণের মাধ্যমে দলিত মানুষদের মধ্যে তার কিছু সুফল পৌঁছেছে, চাকরি বাকরি হোক, অন্যান্য ক্ষেত্রে হোক। কিন্তু সামাজিক ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এগুলো ঘটেনি বলেই অনেকগুলো ঘটনা ঘটতে থাকে স্বাধীনতার পরে। খুব বেশি ঘটনা বলার প্রয়োজন নেই। আমি তামিলনাড়ুর কিলভেন মানির ঘটনার কথা বলতে পারি। 1968 সালের 25শে ডিসেম্বরের রাত্রে ঘটনাটা ঘটে। একটা দলিত গ্রাম, তাদের মজুরি, যে প্রাপ্য মজুরি, যে মজুরি সবাইকে দেওয়া হয়, সেই মজুরি তাদের দেওয়া হতো না, তার থেকে কম দেওয়া হতো। সর্বত্রই তাই। বাবা সাহেব তার বইতে এক জায়গায় দেখিয়েছেন যে গোবরাহ, উত্তর ভারতে যেটা আছে, মজুরি দেওয়া হয় না দলিত মানুষদের, গমও দেওয়া হয় না। তারা কাজ করার পরে গরুতে যে গোবর যে গোবর ত্যাগ করে, সেই গোবরের মধ্যে হজম না হওয়া যে গমগুলো থাকে, সেইগুলো ধুয়ে সেই গমটা দিয়ে দেওয়া হয়। ভাবা যায়, এই ভারতবর্ষ, এই তো ভারতবর্ষ। তো সেই কিলভেন মানিতে তারা দাবি করলেন তাদের মজুরি বৃদ্ধি করা হোক, এবং এর জন্য এক রাত্রে আগুন দিয়ে 27 জনকে পুড়িয়ে মারা হয়। বোধহয় প্রায় 40 জনের মতন সব মিলিয়ে হত এবং আহত। এমন নৃশংস কাণ্ড ঘটে, এরকম বহু ঘটেছে আমাদের। আমরা রণবীর সেনার কথা জানি, সানলাইট সেনার কথা জানি, বিহারে আমরা এগুলো জানি যে তারা কি করেছে একের পর এক। এবং আমরা খাপ পঞ্চায়েত কথা আগেই বলেছি, খাপ পঞ্চায়েতের কথা জানি। আমরা দেখেছি ফাঁসি দেওয়া হচ্ছে। বিশাল আর সোনু নিয়ে ঘটনাটা নিয়ে একসময় খুব তোলপাড় চলেছিল। এটা 2000 সালে একদম নতুন শতাব্দীতে পা দেওয়ার পরে একজন ছিল ব্রাহ্মণ, একজন ছিল জাট, মানে একেবারে অস্পৃশ্য নয়, কিন্তু সেখানে তাদের, তারা সাবালক সাবালিকা, তারা বিয়ে করেছিলেন। কিন্তু এই পঞ্চায়েত এবং পরিবার, তাদের পরিবার, তারা থেকে, বাবা মা দাঁড়িয়ে থেকে একটা গাছে দুজনকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেয়। কারণ কারণ ওই যে আমি বললাম যে ধর্মীয় এবং যে মূল্যবোধের মধ্যে আমরা বন্দী হয়ে আছি, তার থেকে আমরা বেরোতে পারছি না। স্বাধীন ভারতবর্ষ, আমরা পরাধীন ভারতবর্ষ এটা দেখেছি, স্বাধীন ভারতবর্ষ এটা আমরা দেখলাম। এবং আরো পরে আমরা, আমাদের এখানে গতকালই আমরা চুনি কোটালের স্মরণ দিবস পালন করলাম, 16ই আগস্ট। মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তে গিয়েছিলেন, এবং সেখানে হেনস্থ হওয়ার পর আত্মহনন ছাড়া তার পথ ছিল। যেমন রোহিত ভেমুলাকে আমরা দেখেছি আত্মহনন করতে, তারপরে ওই ডাক্তারি ছাত্রী পায়েল তদ্বি, আমরা দেখেছি এগুলো ঘটছে। স্বাধীন ভারতবর্ষ এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর যে বলেছিলেন, এই যে সামাজিক গণতন্ত্রটা, ক্ষমতায়নটা তুলে আনা, এই যে ভেদাভেদ গুলো দূর করা এবং আমাদের মনকে প্রস্তুত করা, কোনো রাজনৈতিক দলও কিন্তু এটা করেনি। বামপন্থীদের কাছে কংগ্রেস এটা করবে না আমরা ধরে নিয়েছিলাম, বামপন্থীদের পক্ষ থেকে কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা দেখলাম যে তারাও আলাদা করে কোনো পদক্ষেপ নিতে পারলেন না। এবং সামান্য যে বাধাগুলো, কান্তি বিশ্বাসের কথা আমি উল্লেখ করেছি, যে সেইটুকু উপেক্ষা করেছেন তারা। এবং প্রথম দিকে এসে গ্রামে গঞ্জে পঞ্চায়েতের মাধ্যমে আমরা দেখলাম যে কিছু দলিত বা নিম্নবর্গের মানুষদের কিছু ক্ষমতায়ন পঞ্চায়েতের মাধ্যমে এটা হলো, কিন্তু তার বেশি কিছু আর হলো না। অর্থাৎ সর্বহারার কথা বলা হলো বটে, কিন্তু সেই সর্বহারার যন্ত্রণার কাছে কিন্তু কেউ পৌঁছবার চেষ্টা করলো না। হয়ে গেল যে এই দলিত আদিবাসী এই মানুষদের
এরা অভিভাবক হতে চাইলেন, কিন্তু বন্ধু হতে চাইলেন না, স্বজন হতে চাইলেন না, তাদের যন্ত্রণাকে স্পর্শ করতে চাইলেন না। ফলে কি হলো, আমরা দেখলাম যে বাম সংগঠন সমূহতেও সেই পুরনো সংস্কারের রেশ কিনা, সম্ভবত তাই, সেখানেও সংগঠন সমূহেতে কোনো নেতৃত্ব উঠে এলো না। সংগঠনে কোনো দলিত নেতা নেই, আদিবাসীদের কোনো নেতা নেই। বা পশ্চিমবঙ্গ দেখলে, গোটা ভারতবর্ষ দেখলে সেটা দেখবো। পরবর্তীকালে এখন অবশ্য কেরালাতে এই পরিবর্তনটা ঘটেছে এবং তার খানিকটা সুফল কেরালা লাভ করেছে, কিন্তু আমাদের ঘরের কাছে ত্রিপুরাতে সেটা ঘটেনি। উদাহরণ দিয়ে দিয়ে বলা যায় কি কি ঘটেছিল বঞ্চনা, কিন্তু এটা এখন বলার জায়গা নেই। তো এই যে একাধিক ভুল পদক্ষেপ, এর ফলে কি হলো, যে বামপন্থীদের কাছে দলিত মানুষরা চলে এসেছিলেন, দরিদ্র মানুষেরা চলে এসেছিলেন, তারা কিন্তু আবার সরে যেতে শুরু করল। একাধিক ভুল পদক্ষেপ জন্য তারা মুখ ফিরে নিতে লাগলেন। এইখানে কয়েকটি কথা বলা দরকার, যে জানা, পরস্পরকে জানা এবং সম্মান করা, তাদের মর্যাদা দেওয়া, তাদের ন্যায্য অধিকারে প্রতিষ্ঠিত করা, এটা পারলেন না। এবং কি অদ্ভুত ভাবে আমরা একদম পাশাপাশি বসবাস করছি, কিন্তু আমরা পরস্পরকে জানি না। এটা আমি গভীরভাবে উপলব্ধি করি সমাজে যখন গেছি, ঘুরে ঘুরে দেখেছি। এমনকি আহ অনেকগুলো ঘটনা ঘটেছে। যে কিভাবে দেখুন উপেক্ষিত হয়েছে এদের দাবি, এদের আবেগ কেন সরে যাচ্ছে, বামপন্থীদের কাছ থেকেও কেন দলিত মানুষের সরে গেল, এটা নিয়ে নানান আলোচনা হয়, নানান প্রশ্ন আসে। বাগদার কথা আপনারা শুনে থাকতে পারেন। বাগদা একটা কলেজ প্রতিষ্ঠিত হবে, সেই কলেজের জন্য একজন, তিনি একসময় এমএলএ ছিলেন, তিনি 7 বিঘার মতো জমি এবং কয়েক লক্ষ টাকা তিনি রেখেছেন, যে এখানে হরিগুরুচাঁদের নামে যদি কলেজটা করা হয়, তাহলে এই জমিটাও তিনি দেবেন, এই টাকাগুলোও দেবেন। বাগদার মানুষেরা মিছিল করে যত লক্ষ টাকা লাগে তারা তুলে দেবেন, জমি তো আছেই, হরিগুরুচাঁদের নামে কলেজটা করা হয়। আমরা দেখলাম যে সে সময়ে কোন স্পর্ধায় সেই নিচুতলার বামপন্থী নেতৃবৃন্দ তারা উপেক্ষা করে, এমনকি তারা অমর্যাদা করলেন। হরিচাঁদ গুরুচাঁদ না বলে তারা বললেন কোথাকার হরিদাস গুরুদাস, যে তাদের নামে কলেজ করতে হবে। এই যে রয়েছে যে সর্বজন গ্রাহ্যতা, মান্যতা, এটা দেওয়া যাবে না। নিম্ন বর্গের মানুষকে, দলিত মানুষকে এই সম্মানটা, এই মর্যাদাটা দেওয়া যাবে না, এটা তো সংস্কারের মধ্যে রয়েছে। সেই সংস্কার থেকে তারা এটা করছেন। আমি গ্রামে গঞ্জে গিয়ে দেখেছি, এমনকি ঠাকুরনগরের, যে ঠাকুরনগর মতুয়াদের এত বড় একটা ক্ষেত্র, যেখানে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা চলে আসছেন, সেই ঠাকুরনগরের বামপন্থী নেতৃবৃন্দ মতুয়া আন্দোলন সম্পর্কে, হরিগুরুচাঁদ ঠাকুর সম্পর্কে জানেন না, জানার চেষ্টা করেন। আমি তাদেরকে পরে বোঝাবার চেষ্টা করেছি, ঠাকুরনগর কি, গোবরডাঙ্গা কি, মসন্তপুর কি, গাইঘাটার টোটাল এরিয়ার মধ্যে এই যে না জানার যে অভ্যাস, যে মূঢ়তা বা মূর্খতা যাই বলি না কেন, সেটা আমরা দেখেছি রয়েছে। কেন এটা হয়? কারণ ধরে নিচ্ছে যে দলিত মানুষ তো এরা কি দিতে পারে, এদের যোগ্যতা সম্পর্কে, মেধা সম্পর্কে একটা অবজ্ঞা। এর ফল কি হয়েছে আমরা দেখেছি, যে আমরা যে রাজনৈতিক পালাবদল গুলো ঘটছে, পরিবর্তনশীল রাজনীতির কথাটা যে বলা হয়েছিল, রাজনীতি পরিবর্তন ঘটছে। কংগ্রেস থেকে বামপন্থীদের কাছে যে দলিতরা চলে এসেছিলেন, তারা আবার এই জায়গাটাতে শূন্য থাকে না, তৃণমূলের দিকে ঝুঁকতে লাগলো। আপনারা খেয়াল করবেন যে প্রথম বোধহয় 2011-তে
তার আগে উপনির্বাচনে প্রথম তৃণমূল যেতে বনগাঁর একটি সিট থাকে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে দলিত অংশের মানুষেরা, মতু অংশের মানুষরা তারা সত্যে শুরু করেছেন, তখনও পুরোপুরি সরেননি, কিন্তু সত্যে শুরু করেছেন। এরপরে আমরা দেখব যে তৃণমূলের স্তর পেরিয়ে এসে বিজেপি এই জায়গাটা দখল করে নিচ্ছে কিভাবে। কারণ এই যে প্রগতিশীল রাজনীতি যারা করছেন, যারা সর্বহারার কথা বলছেন, তারা যে মর্যাদাটা দিতে পারছেন না, যে পদে তারা বসাতে পারছেন না, প্রতিক্রিয়াশীল শক্তি, ঘোরতর দক্ষিণপন্থী শক্তি, ধর্মীয় ফ্যাসিবাদী শক্তি, তারা কিন্তু এই বামপন্থীদের থেকে অনেক বেশি কৌশলী এবং বেপরোয়া। তাদের তো হারাবার কিছু নেই, তারা তো গোটাটা জয় করবে। সেই জন্য তারা কি করছে, তারা এই দলিত মানুষদের সঙ্গে মিশে তাদের ভণ্ডামি গোটাটাই অভিনয়, কিন্তু তারা সেটা করতে পারছে। তারা সেই দলিত পশ্চাৎপদ মানুষদের সম্মানের জায়গাটা দিচ্ছে, বড় পদের জায়গাটা দিচ্ছে। একজন প্রধানমন্ত্রী এসে ঠাকুরনগরে হরিমন্দিরে প্রণাম করছেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী প্রণাম করছেন, বড় মাকে প্রণাম করছেন। ভাবা যায় কোনো বামপন্থী নেতৃত্ব এটা? না, ধর্মস্থানে তাদের আসতে হবে না, কিন্তু এই যে সম্মানটুকু বা এই যে মর্যাদাটুকু, এটা তারা দিতে পারছেন না। কোন জড়তা থেকে? আমাদের প্রধানমন্ত্রী মোদী শুধু এখানে নয়, তিনি ওরাকান্দি চলে যাচ্ছেন, সেখানে গিয়েও প্রণাম করছেন হরি ঠাকুরের মন্দিরে। তারা করছেন, তারা তাহলে জানেন যে এই মানুষদের যদি আমার মগজটাকে গোলমাল করে দিতে হয়, ওলট পালট করে দিতে হয়, তাহলে এটা করতে হবে। অর্থাৎ তারা মর্যাদা, আপাতত মর্যাদা দেওয়ার একটা ভঙ্গি করছেন, মর্যাদাটা দেবেন, তার বিনিময়ে তারা জানেন যে এরা তাদের পেছনে এসে দাঁড়াবে, এবং তাদের পেছনে এসে দাঁড়ালে তারা যে সমাজে পৌঁছতে চান, যে মনুবাদী সমাজে পৌঁছতে চান, যেতে পারছেন না, সেই মনুবাদী সমাজে তারা আবার চলে যেতে পারবে, এবং তার পদক্ষেপগুলো শুরু হয়েছে। এটা হচ্ছে যে পরিবর্তনশীল রাজনীতি, সেই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এখন কথা হচ্ছে যে এর থেকে বেরোবার উপায় কি, প্রতিকারের পথ কি। এই জায়গাটা বলে বোধহয় আমি অনেকক্ষণ বলছি, আমার বোধহয় থামা উচিত এখন। যে কি হতে পারে, আমরা সেই প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী রাজনীতির মধ্যে এই মানুষগুলো যাবে, এই দলিত দরিদ্ররা যাবে, নাকি কি করবে? এটা বামপন্থীদের ভাবার প্রয়োজন ছিল। তারা একের পর এক ভুল করেছেন, তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। গ্রামে গঞ্জে যে উচ্চবর্ণের নেতৃত্ব, তারা নিম্নবর্ণের মানুষকে কখনো নেতৃত্বে টেনে আনেননি। এবার তারা সরে যাওয়ার পরে গ্রামে গঞ্জে তাদের নেতৃত্বের তো আর কোনো জোর থাকছে না। ফলে ভোটের যে রাজনীতি, সেখানে কোনো যে ফায়দা হচ্ছে না, তার কারণ তো এটা। কারণ তারা আছেন, সংগঠনে আছেন, কিন্তু সেই সংগঠনের হুইপটা মানবে না, মানার লোক তো নেই। তাহলেও আমরা যদি ভবিষ্যতের কথা ভাবি, তাহলেও যে এই ক্ষয়িষ্ণু বামপন্থীদের, আমি বামপন্থার কথা বলছি না, যে পরিস্থিতি, তার মধ্যেও যে এত সীমাবদ্ধতা সত্ত্বেও বামপন্থীরাই কিন্তু বিকল্প হতে পারে। কারণ কি? প্রশ্ন করতে পারেন যে এই দুর্বলতাটা কেন আপনি দেখাচ্ছেন। এটার কারণ হচ্ছে, আমরা যদি উপমহাদেশের দিকে তাকাই, আজকের আফগানিস্তানের দিকেও যদি তাকাই, পাকিস্তানের দিকে তাকাই, বাংলাদেশের দিকে তাকাই, সব থেকে বড় সমস্যাটা কোথায়? সেখানে বাম প্রগতিশীল শক্তির ক্ষয়িষ্ণুতা, তাদের কোনো শক্তি সেখানে নেই। যদি পাকিস্তানে থাকতো বামপন্থীদের প্রাধান্য, বাংলাদেশে থাকতো। বাংলাদেশে একসময় বামপন্থীদের যথেষ্ট শক্তি ছিল, তাদেরই প্রায় নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের দিকে ক্রমশ
এগিয়ে গেছে। আওয়ামী লীগ সেটাকে পরিচালনা করেছে, কিন্তু ছাত্র ইউনিয়নগুলির যে ভূমিকা আপনারা জানবেন, সেটা একটা প্রবল ভূমিকা, অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং বামপন্থী নেতৃবৃন্দ যারা, তাদের ভূমিকা। এবং সেই বামপন্থীরা যখন বাংলাদেশ থেকে ক্রমশ ক্ষয়িষ্ণু হতে থাকলো, পাকিস্তানে নেই, বা আফগানিস্তানে এক সময় বারবাক কারমাল, যতদূর আমার মনে পড়ছে, তিনি এসেছিলেন ক্ষমতায়, বামপন্থীরা ছিলেন সেখানে। সেই বারবাক কারমাল রাশিয়ার সমর্থন পেয়েছেন বলে আমেরিকা তালিবানকে দাঁড় করিয়ে দিচ্ছে তাদের হটাবার জন্য। আজকে তালিবান আমেরিকাকে শুধু হটিয়েছে নয়, আজকে গোটা আফগানের যারা সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারাও বিপন্ন। তো যদি আজকে আমরা উদ্বাস্তু সমস্যা নিয়ে আমরা যখন ভাবি, আজকে বাংলাদেশে যদি জাতীয়বাদী শক্তির কথা বলা হচ্ছে, দেশপ্রেমিক শক্তির কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা ভারতবর্ষ, আজকে দেশপ্রেমিক শক্তির কথা বলা হবে, জাতীয়তাবাদী শক্তির কথা বলা হবে, কিন্তু এদের একটা সীমাবদ্ধতা আছে, একটা ঝোঁক থাকে। অতি দ্রুত এরা যেমন একটা পুঁজিবাদের দিকে চলে যেতে পারে, তেমনি একটা মৌলবাদের দিকে, একটা সংখ্যাগুরুবাদ, ভারতবর্ষে যেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি, বাংলাদেশেও তাই, একটা ধর্মীয় মৌলবাদ, ভারতবর্ষে আমরা তার উত্থান আমরা লক্ষ্য করেছি, যেটা বামপন্থীদের পক্ষে সেই কাজটা করা একটু কঠিন, একটু তাদের সংস্কারে বাধা, তাদের অভ্যাসে, তাদের আচরণে বাধা। বাম মনস্কতা এইগুলোকে প্রতিরোধ করে। আমরা দেখব যে ক্রমশ আজকের আমাদের বামপন্থী যে রাজনৈতিক দলগুলো, তারা এখন বুঝতে পারছেন এবং নিজেদের সংশোধন করার চেষ্টা করছে। এখন আমরা দেখতে পারি তার আগে বামপন্থী নেতৃবৃন্দের থেকেও যারা ছাত্র এবং যুব, তারা কিন্তু পুরনো ধ্যান ধারণা থেকে অনেকটা দূরে চলে এসছেন, অনেকটা এগিয়ে এসছেন। এখন তারা এখন এটা বুঝতে পারছেন যে অচলায়তন, সেই অচলায়তনকে ভাঙতে গেলে তারা কিন্তু অনেকটা এখন অগ্রণী। একটা সময় ছিল না, একটা সময় যাদবপুরে এরকম একটা সমীক্ষা করা গেছিল 1995-96 সময়তে, যে অসবর্ণ বিয়ের ব্যাপারে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কিছু সাক্ষাৎকার, যাদবপুরের ছাত্রীরা অনেকে এরকম আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অসবর্ণ বিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার, এবং তার ফলে এমন অনেকেও বলেছেন যে তার মধ্যে সন্তান হতেও অসুবিধা হতে পারে, যে অসবর্ণের সন্তান যদি আমি গর্ভে ধারণ করি। এরকম কুসংস্কার, এরকম ভাবনা যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে একসময় আমরা দেখেছি। আজকে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে ছাত্রছাত্রীরা, যুবকেরাই বেরিয়ে এসছে। ফলে একটা বিকল্প, এবং সেই বিকল্পের পথে আজকের ভারতবর্ষকে যেতে হবে, আজকে বাংলাকে যেতে হবে। সেটা যদি না যাওয়া যায়, তাহলে যদি প্রতিক্রিয়াশীল শক্তি, প্রতি বিপ্লবী শক্তি, তাদের যে ক্ষমতায়ন ঘটেছে এই দুর্বলতার কারণে ঘটেছে। কারণ যে ক্ষমতায়ন হলে যে গণতন্ত্রের প্রসার ঘটলে এই দলিত, আদিবাসী, দরিদ্র মানুষেরা উঠে আসতে পারত এবং ভারতবর্ষের গণতন্ত্র মজবুত হতো, সেটা না হওয়ার কারণে সেই ছিদ্র পথে আজকে প্রতিবিপ্লবী শক্তি প্রবেশ করেছে এবং আজকে আমাদের ভারতবর্ষকে এই জায়গাটায় নিয়ে এসছে। ফলে কোনো প্রতিবিপ্লবী শক্তি আমাদের বন্ধু হতে পারে না, কোনো দক্ষিণ পন্থা প্রতিক্রিয়াশীল শক্তি আমাদের বন্ধু হতে পারে না। আমাদের বন্ধী হতে পারে প্রকৃত প্রগতিশীল, প্রকৃত সাম্যবাদী এবং সমাজবাদী মনস্ক মানুষেরা, এবং সেটা তো এই অংশের মানুষ ছাড়া হওয়া সম্ভব নয়। সেই জন্যে এটা বামপন্থীদের একটা দায় অবশ্যই, কিন্তু শুধু কি বামপন্থীদের দায় না, এটা দলিতদের পক্ষ থেকে এই দায়টা রয়েছে। তাদের আজকে ভারতীয় উপমহাদেশের দিকে তাকিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ যে কোনো ভুল তাহলে আর একটা আফগানিস্তান, আর একটা পাকিস্তান, বা আজকে বাংলাদেশে যে মৌলবাদীদের রমরমা, যেখানে
শাহবাগ আন্দোলন, আমাদের আপনাদের মনে আছে 2013 সালে শাহবাগ আন্দোলন, বাংলাদেশের তরুণ প্রজন্ম এগিয়ে এসেছিল যে স্বাধীনতার যে স্পিরিট সেটাকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেটাকে কিন্তু বর্তমান শাসক সেটাকে কিন্তু রক্ষা করতে পারেননি, সেই ছেলে মেয়েদের রক্ষা করতে পারেননি কারণ ওই যে বললাম যে জাতীয়তাবাদী শক্তি হলেই হয় না, তা ক্রমশ একটা মৌলবাদী বা একটা অন্য আরো বৃহত্তর পুঁজির কাছে তাদের আত্মসমর্পণ করতে হয়। আমরা চাইবো না যে আমরা যদি ভারতবর্ষের এই যে স্বাধীনতা আমরা ইংরেজদের কাছ থেকে, সেটাকে আমি স্বাধীনতা, পূর্ণাঙ্গ স্বাধীনতা তো আমরা পাইনি, পাওয়ার প্রশ্নও নেই, কিন্তু যা পেয়েছি সেই স্বাধীনতাটাকে আমরা যদি ওই যে বাবা সাহেব বলেছিলেন স্বাধীনতা থাকবে কিনা, সেই প্রশ্নে এসে দলিতদেরও একটা ভূমিকা আছে, যে প্রগতিশীল শক্তি যারা, প্রকৃতি মনস্ক যারা, যারা সাম্যের মানুষের অধিকারের প্রশ্নে লড়াই করছেন, বামপন্থী বলে বামপন্থীদের কিছু ভুল হয়েছে বলে তাদেরকে বর্জন করলে ওই তাহলে তুমি যেখানে ঠেলে দেবে সেখানে তোমার শক্তিকেও তুমি সেখানে নির্বাসন দিলে। রবীন্দ্রনাথের সেই লাইনগুলো আমাদের মনে রাখতে হবে যে আমার নিজের শক্তিকে আমি কিন্তু বিসর্জন দিতে পারি না। তো সুতরাং এই জন্য একদিকে যেমন বামপন্থীদের এই দায়টা আছে, আরেকদিকে দলিতদেরও এই দায়টা আছে, এবং আগামী প্রজন্ম যারা, তাদেরকে এই ভারতবর্ষকে, পুরনো ভারতবর্ষ এবং বর্তমান ভারতবর্ষ, গভীরভাবে এই ভারতবর্ষকে আমাদের বুঝতে হবে, এবং এই মনুবাদী মূল্যবোধ ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে একটা গণতান্ত্রিক, একটা সাম্যবাদী ভারতবর্ষের দিকে আমরা যাতে যেতে পারি, সেই দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এই তরুণ প্রজন্মের। এইটুকু আমি বিশ্বাস করি, এইটুকু আমি বলছি, অনেক দীর্ঘক্ষণ বলেছি। সবাইকে ধন্যবাদ। কপিল বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে আমাদের সামনে এই দেশের পরিস্থিতি এবং চিত্রটি এবং দলিতদের যে যে যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং যেভাবে মৌলবাদী হিন্দুত্ববাদী শক্তি আজকাল আমাদের একদিক থেকে প্রচন্ডভাবে থ্রেটেন করছে, সেই যে চিত্রটি তিনি তুলে ধরলেন, সেটির জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু শিখলাম এবং জানলাম, এবং আমরা নিশ্চয়ই অনেকেই অনেক প্রশ্ন নিয়ে বসে আছি, অনেক প্রশ্ন আছে আমাদের মনে, অনেক কমেন্টস আছে, অনেক কথা আছে যেটা আমরা জানাতে চাই এবং আরো জানতে চাই। তাই জন্য আমি অনুরোধ করব যাদের যাদের প্রশ্ন আছে তারা যদি একটু রেজ হ্যান্ড ফিচারটা ইউজ করেন, বা তারা যদি মাইকটি অফ করে নিজের প্রশ্নটি বলেন, বা যদি তারা প্রশ্ন মুখে বলতে অস্বস্তি বা কোনোভাবে জড়তা বোধ করেন, তাহলে তারা কমেন্টেও লিখে দিতে পারেন, আমি পড়ে শোনাবো প্রশ্নটা। তো যাদের কাছে প্রশ্ন আছে, যাদের কোনো প্রশ্ন আছে, প্লিজ তারা একটু রেজ হ্যান্ড ফিচারটা ইউজ করুন, বা আপনি নিজেরাই মাইকটা অন করে আমাদের কাছে প্রশ্নটা বলুন, তাহলে আমরা জানতে পারবো আপনাদের প্রশ্নগুলো। আমি দেখছি কেউ যদি হ্যান্ড রেজ করে থাকে, পার্টিসিপেন্টসে দেখা যায়। এখনো পর্যন্ত কেউ হ্যান্ড রেজ করেনি। আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা হাত, এখানে একটা ফিচার আছে দেখবেন নিচে, একদম নিচে একটা হ্যান্ড রেজ করার ফিচার, নয়তো আপনারা মুখে এমনি মাইক আনমিউট করে বলতে পারেন। ততক্ষণ আমি আমার একটা প্রশ্ন বলি, প্রশ্ন না, রাদার কমেন্ট। কিছুদিন আগে বলতে গত বছর অক্টোবর মাসে আমি একটি ফেমিনিজম ইন ইন্ডিয়া বলে একটি ইন্টারসেকশনাল ফেমিনিস্ট পেজ আছে, তাদের একটি কমেন্টে আমি দেখছিলাম মারাত্মকভাবে কাস্টিস্ট রেটরিক, মানে প্রোপাগান্ডা করা হচ্ছে, অ্যান্টি অ্যান্টি দলিত, অ্যান্টি বহুজন, কাস্টিস্ট কথাবার্তা। তো সেগুলো দেখে আমার প্রচন্ড ভয় লেগেছিল যে এরকম ভাবে এখন তারা যারা বলছেন তারা মৌলবাদী হিন্দুত্ববাদী পুরোপুরি, তাদের প্রোফাইল দেখেই বোঝা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই অ্যান্টি কাস্ট রেটরিকটা হচ্ছে, আর এটা কিন্তু এক অংশের মানে মানে অকপটে বলে দিচ্ছেন, এদের কোনো ভয় নেই যে এরকম ভাবে বললে যে একটা সমাজে একটা প্রচন্ড ভয়ঙ্কর জিনিস তারা যে করছেন, এটা এদের কোনো ভয় নেই। এনারা অকপটে বলে দিচ্ছেন মানে জিনোসাইডাল কথাবার্তা, মানে একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা যে দলিত বহুজনদের ব্যাপারে, এবং সেটি দেখে আমার এবং আমার বন্ধুর খুবই অস্বস্তি লাগে, এবং আমরা গিয়ে কিছু কমেন্ট করি। সেই কমেন্টগুলো তারা এবার আমাদের বলছে যে সোশ্যাল মিডিয়াতে ঝগড়া করতে চলে এসেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এভাবে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যান্টি কাস্ট রেটরিকটা স্প্রেড হয়, দুভাবে স্প্রেড হয় আমি দেখেছি। একভাবে হচ্ছে মেরিট, যারা যারা সাধারণত মানে
অ্যান্টি রিজার্ভেশনিস্ট যাদেরকে বলে, সংরক্ষণ বিরোধী যারা, তারা তো বুঝছে না যে সংরক্ষণটা কেন দরকার, তারা কিছু বুঝবেন না, তারা নিজেরা লিখে যাবেন যে আমরা পাইনি, আমাদের পরীক্ষায় হয়নি, সব যত সব লিখে যাবেন। তো তারা একরকম ভাবে নিজেদের কষ্ট যেন তারা কত থেকে বঞ্চিত হচ্ছেন জাস্ট বিকজ সংরক্ষণ আছে সেভাবে তারা লিখছেন। আবার আরেক দল অকপটে বলে দেবেন দলিত বহুজনদের বিরুদ্ধে নানান বাজেভাবে বলবেন তারা। তো এটাই অদ্ভুত লাগে যে সোশ্যাল মিডিয়া, যেখানে সোশ্যাল মিডিয়া একটা সোশ্যাল চেঞ্জ আনার কথা, ভালো চেঞ্জ আনার কথা, সেখানে অনেক ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে কিছু অ্যাক্সেস পাচ্ছে কিছু মৌলবাদী, হিন্দুত্ববাদী, নিম্ন মানসিকতার লোকেরা যারা এইসব কথাবার্তা বলছেন। এবং এটাই এটাই আমার মানে বক্তব্য ছিল, যে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স ছিল যে এভাবে যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে দলিত বহুজনদের বিরুদ্ধে নানান ভাবে, কারণ একভাবে মানে মেরিটের আর্গুমেন্টটা দিয়ে, আর যে ভুল মেরিটের যে একটা ফ্লড আর্গুমেন্ট, প্রিভিলেজটা না দেখে মেরিটের যে ভুল আর্গুমেন্টটা দিয়ে আরেকভাবে এই একদম অকপটে বাজে বাজে কথা বলা। তো সেটাই আমার সোশ্যাল মিডিয়ার একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটাই আমি শেয়ার করলাম। আর আপনার বক্তব্য আজকে আমার সত্যি খুব ভালো লাগলো। আমি যে বামপন্থার যে একটা দায় আছে, যে আমরা যখন সর্বহারার কথা বলি তখন আমরা সর্বহারার মধ্যে সর্বহারা আইডেন্টিটি গুলোকেও রাখা দরকার। ক্লাস রিডাকশনিস্ট না হলে না হওয়া উচিত না, ক্লাস রিডাকশনিস্ট। আইডেন্টিটি পলিটিক্স এর অনেক মানে গুরুত্ব আছে, মহিলাদের, দলিত বহুজনদের, কুয়ার লোকেদের আইডেন্টিটি, এটি খুব খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। এটা আমার খুব ভালো লাগলো। আর আমি দেখছি এখনো পর্যন্ত কেউ হাত রেজ করেনি, কারণ দেখতে পাই আমি এখানে স্ক্রিনে। যদি কারোর প্রশ্ন থাকে তাহলে প্লিজ আপনি আপনারা একটু মাইকটা অফ করে বা চ্যাটে লিখে বলতে পারেন আমাকে। না, প্রশ্ন নাই থাকতে পারে। হ্যাঁ, এখানে কমেন্ট। তো এখানে কুমার বাবু আছেন আমাদের, হ্যাঁ হ্যাঁ, কুমার আরেকজন বাবু তো আছেন, আছে, আমি দেখতে পাচ্ছি এখানে। নারায়ণ বাবু বোধহয় আছেন। হুম, হুম, আহ, আচ্ছা। কুমার বাবু, কুমার রানাকে যদি কিছু বলেন। হ্যাঁ নিশ্চয়ই, উনি প্লিজ হ্যালো, প্লিজ কুমার বাবু কিছু বলুন আমাদের এই প্লিজ। বক্তব্যের ব্যাপারে আজকে, আপনার যদি কিছু বল থাকে। আরে না না, আমি তো শুনবার জন্য বসে আছি। হুম, আমি তো সারাক্ষণই বলতে থাকি, আমি আজ শুনবো বলে বসে আছি। আচ্ছা, আমি একটু বলবো। নারায়ণ 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 উদ্গ্রীব হয়ে আছে বলবার জন্য। নারায়ণ বলো। হ্যাঁ, না উদ্গ্রীব না, আমার একটা প্রশ্ন আছে। না, প্রশ্ন কেন? এখানে শুধু প্রশ্ন ছাড়াও অন্য কথাও বলা যায়। হ্যাঁ, প্রশ্ন, কিন্তু প্রশ্নটা একটু বড় হবে, মার্জনা করতে হবে। না না, একদম এটা ঠিক আছে। হচ্ছে যে কপিল বাবুর যে উপসংহার, যে সব দায় মানে দায়িত্ব এখান থেকে যে পরিস্থিতি আছে সেখান থেকে উত্তরণে বামপন্থীদের। বামপন্থীদের নিজেদের যে অবস্থান উনি ব্যাখ্যা করেছেন, উনি এখনো নিজের শক্তিটাকে ওই যে বলেছেন নির্বাচনে দিয়ে রেখেছেন, অবহেলা করে রেখেছেন। এবং সেখান থেকে যদি মানে তাকে পুরোনো জায়গায় ফিরতে হয় বা আরো ভালো জায়গায় যেতে হয়, তাহলে তো দরকার তার দলের মধ্যেই, বামপন্থীদের যে দলগুলো আছে সেই দলের মধ্যেই নেতৃত্বেই মানুষগুলোকে তুলে আনা। নাম থাকবে কমিউনিস্ট পার্টি, থাকবে শুধু মধ্যবিত্তদের বা উচ্চ শিক্ষিত মানে বাবু শ্রেণীর লোকেদের মানে নেতৃত্ব। এটা কমিউনিস্ট পার্টির কোনো লক্ষণ হতে পারে বলে কেউই মানেন না। তাহলে সেই নেতৃত্ব যদি শুধু পার্টি কংগ্রেসগুলোতে লিখেই দেওয়া হয় যে নেতৃত্ব তুলে আনতে হবে তুলে আনতে হবে, সে প্রক্রিয়াটা কি হবে? মানে একটা প্রক্রিয়া এই যে দেখছি যে একটা বড় কমিউনিস্ট পার্টি তারা, আরে নতুন মুখ তুলে আনা মানে যদি হয় যে ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো ডিগ্রি নিয়ে এলো, সেই স্টারডমের সাথে মমতাদের স্টারডমের ফারাক তো বেশি কিছু থাকে না। তাহলে শুধু ইয়াং কেন, শুধু মানে সেই যুবকদের যে আঞ্চলিক যে পরিচিতি, তার যে ধর্মীয় পরিচিতি, তার যে জাতভিত্তিক যে পরিচিতি, সে আদিবাসী কিনা, কোন সমাজের মানে প্রতিনিধিত্ব করছে, এই বিষয়টা কি একটু জরুরি না? এক কথায় সোনিয়া গান্ধী একটা বুর্জোয়া দলের সভানেত্রী, তিনি বলছেন আমার দলে আমি সংরক্ষণ দেবো নেতৃত্বে, ওইভাবে সংরক্ষণটা দিতে হবে না। কিন্তু বামপন্থীরা যদি তার নেতৃত্বে যদি এইভাবে মুখ তুলে না নিয়ে আসে, তাহলে তো ওই দলগুলোই তো মানে সঠিক কমিউনিস্ট পার্টি হবে না। আর কমিউনিস্ট পার্টি না হলে, বামপন্থী দল না হলে, কপিলবাবু যে আশাটা করছেন সে আশাটা তো দুরাশাই থাকবে। এই সমস্যাটা কিভাবে
মানে মেটানো যায়? মানে দলগুলোর প্রতি আপনাদের আপনাদের সুপরামর্শটা কি হবে, এটাই আমার কথা। আমি না, এখানে একটু নারায়ণ খুব টেম্পট করলেন না, এইটা না খুব এর কোনো সরল রৈখিক কোনো পথ নেই। আপনি যখন বলছেন, আমরা তো একটা ক্লাস ডিভাইডেড সোসাইটিতে বসবাস করি এবং তার রিফ্লেকশনগুলো সমস্ত জায়গায়, আপনি যে কমিউনিস্ট পার্টির কথা বলছেন, সেই কমিউনিস্ট পার্টির মধ্যেও থাকে এবং এটা যারা কমিউনিস্ট পার্টির সফল নেতা যারা ছিলেন, লেনিন, মাও জেতুং, তারা এটা আইডেন্টিফাই করেছেন এবং খুব জোরের সঙ্গে বলে গেছেন যে পার্টির মধ্যে ক্লাসগুলো বিরাজ করে, থাকে সেগুলো এখন নানা নানা ফর্মে থাকে। আমাদের দেশে তো ঠিকই এটা একটা জাতিগত যে হায়ারার্কিটা আছে সেটা পার্টিগুলোতেও তার একটা ছাপ পড়ে, কিন্তু উল্টো দিক দিয়ে যেটা হচ্ছে যে এইটাকে না সব সময় আমি একটু আমি 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 নিজে মার্ক্সবাদী রাজনীতিতে বিশ্বাস করি, কিন্তু ওই ডিটারমিনিস্টিক যে একটা ভিউ আমাদের তৈরি হয়ে আছে যে এটা এইভাবেই হবে, কমিউনিস্ট পার্টি এটাতে নেতৃত্ব দেবে এবং তারপর একটা পরিবর্তন হবে, আমার মনে হয় যে এই ডিটারমিনিস্টিক ভিউটার থেকে একটু বেরোনো দরকার। মুভমেন্টগুলো মানে ধরুন কেরলে আজকে যে পরিবর্তনগুলো হয়েছে সেটা কিন্তু এই নয় যে কমিউনিস্ট পার্টি আসলো, সে সঠিক একটা নেতৃত্ব দিল এবং সমস্ত বদলগুলো হলো, এটা কিন্তু এত সরল রেখায় ঘটেনি। একদিকে বড় বড় দলিত মুভমেন্ট হয়েছে, খুব বড় আকারের শ্রীনারায়ণ গুরুর আন্দোলন বলুন, আয়ান কালী বলুন, এগুলো হয়েছে। একদিকে চার্চের একটা ভূমিকা আছে লিটারেসি ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে, আর কমিউনিস্ট পার্টি একটা ভূমিকা পালন করেছে। সুতরাং অনেকগুলো একটা কনফ্লুয়েন্স ঘটেছে আমাদের রাজ্যে, কিন্তু যেটা হলো কমিউনিস্ট পার্টিগুলোকে দোষারোপ করবার প্রচুর জায়গা আছে যে তাদের যে উদ্যোগটা নেওয়া উচিত ছিল ওই লিডারশিপ তুলে আনা, এইটা না। আর দুর্ভাগ্যের ব্যাপার যে এটা তারা যে শুধু দলিত লিডারশিপ তুলে আনতে ব্যর্থ হয়েছেন তাই নয়, যে কোনো লিডারশিপ তুলে আনতেই ব্যর্থ হয়েছেন। এই ডিস্টিংশনটা কিন্তু আমাদের মানে এই যে একটা এখানে একটা রিমার্কেবল একটা সিম্পটম বা ফেনোমেনা, সেইটা কিন্তু লক্ষ্য না করলে চলবে না। মানে ব্যর্থতাটা শুধুমাত্র এক জায়গায় নয়, মানে একটা সামগ্রিক ব্যর্থতার অঙ্গ হিসেবে দলিত লিডারশিপ বলুন বা আদিবাসী লিডারশিপ বলুন বা মুসলমান লিডারশিপ বলুন, মানে এইটা যদি মানে লিডারশিপ তৈরি করার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া লিডারশিপ এমনি এমনি তৈরি হয় না। ওটা ইউনিভার্সিটি বানিয়ে একসময় ঝাড়খণ্ডের রাঁচি শহরে একটা ইনস্টিটিউট তৈরি হয়েছিল, নেতাগিরি ইনস্টিটিউট। নেতা বানাবার একটা ইনস্টিটিউট তৈরি করেছিল যে নেতা হতে গেলে কি করতে হবে, কিভাবে বক্তৃতা করতে হবে ইত্যাদি ইত্যাদি। এটা তো হয় না, এটা হয় মুভমেন্টের ভেতর দিয়ে। এখন বাংলার সমাজে দীর্ঘদিন ধরে একটা মুভমেন্টের যে আকাল চলছে, আকালিত কোনো সেই অর্থে রাজনৈতিক আন্দোলন আমরা যাকে বলি, সেই রাজনৈতিক আন্দোলন তো নেই। আমরা তো মানে যেগুলো এবং আজকে বলে নয়, দীর্ঘদিন ধরে মিড-80s থেকে, যে কারণে আমাদের যে যে জিনিসগুলো নিয়ে একটা সময় বামপন্থীরা নানা কারণে লজ্জা পেতেন। আমি এখন এই লজ্জা পাওয়া নিয়ে একটা পড়াশুনো করবার চেষ্টা করছি। বামপন্থীরা ঘোর লজ্জা পেতেন কতগুলো কারণে, এবং লজ্জা পেতেন বলে সেখান থেকে মানে
উত্তীর্ণ হওয়ার জন্য লজ্জা, কার্ল মার্কস লজ্জাকে বলেছিলেন যে লজ্জা পাওয়াটা নিজেই একটা বিপ্লব। পরের দিকে কি হলো যে আমরা সকলে ওটাকে অ্যাক্লেমেটাইজ করে নিলাম, ইনক্লুডিং আমাদের দলিত নেতৃত্ব যেটা আছে। দলিত নেতৃত্ব কিন্তু এর বাইরে থাকতে পারেনি। দলিত নেতৃত্ব এটাকে অ্যাক্লেমেটাইজ করে নিল, মানে কতগুলো জিনিসকে মেনে নিল। আচ্ছা বাবা, আমার একটা বার্গেনিং করলো, দর কষাকষি করে, আচ্ছা এইটুকু করলে সুখে থাকবো। যখন দলিতদের মধ্যে থেকে তো বড় নেতা উঠে এসেছিলেন, ধরুন কান্তি বিশ্বাস। তো কান্তি বিশ্বাস যখন একটু উষ্মা প্রকাশ করলেন কোনো ব্যাপারে, তখন জ্যোতিবাবু একটু ধমক দিয়ে দিলেন যে এই পার্টিটা তাহলে করা কেন। তো এবং তিনি চুপ করে গেলেন, তিনি দেখলেন না, এর বেশি করলে আমার আর চলবে না। এই যে জিনিসগুলো ঘটলো, এইটা কিন্তু মানে কান্তি বিশ্বাস একটা এক্সাম্পল দিলাম, নানান দলিত লিডারশিপের মধ্যেও আসলে শ্রেণী বিভাজনটা সেখানেও এসে হাজির হলো। এই সেদিনকে পরশু দিনকের বক্তৃতাতে একটা জিনিস আমি শুনছিলাম, একজন বলছিলেন, তিনি খানিকটা বললেন বটে যে অন্য দলিতদের অবস্থাও তো আরো খারাপ ইত্যাদি, সেটা একটু সামান্য বললেন, কিন্তু উনি কিন্তু এন্টায়ার দলিত মুভমেন্টটাকে দেশভাগ এবং নমশূদ্র ফ্রেমওয়ার্কে দেখবার চেষ্টা করছেন। তার বাইরে এই যে বাউরি, বাগদি, ডোম, মুচি, মানে হাজার হাজার অন্য দলিত এবং যারা অনেক বেশি নিরন্ন, অনেক বেশি নির্বস্ত্র, অনেক বেশি গৃহহীন, তাদের কথাটা কিন্তু এই আলোচনায় আসছে না। ফলে নারায়ণ, আপনি যেটা বলছেন যে মানে বামপন্থী দলগুলো, আমি সেখানে শুধু বামপন্থী দলগুলো কেন বলবো, আমি বলবো আমাদের আজকে এইটা দাবি করতে হবে যে যে কোনো দলই হোক না কেন, বামপন্থী হোক, দক্ষিণপন্থী হোক, হিন্দুত্ববাদী হোক, সেখানে আমাদের রেপ্রেজেন্টেশন, আমাদের মানে দলিত রেপ্রেজেন্টেশন, আদিবাসী সোশ্যাল রেপ্রেজেন্টেশনটা থাকবে না কেন সেই আকারে। অফকোর্স এই আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসতে পারলে তাদের হিন্দুত্ববাদী হওয়ার কারণ থাকে না, রাইটিস্ট হওয়ারও কারণ থাকে না। তা আমি থিওরিটিক্যাল একটা এর থেকে বলছি যে এটাতে আমাদের সব জায়গায় এই রেপ্রেজেন্টেশনটা প্রয়োজন, এবং শুধু বামপন্থীদের হাতে এই দায়িত্বটা ছেড়ে দিলে কোনো কালেই এটা হবে না, মানে সেটা সম্ভব না। তার কারণ তারা এইটা এক্সপেরিয়েন্স করাটা, এই এক তো এই যে আজকে দেখুন যে অবস্থাটা দাঁড়িয়েছে, মানে মানুষের অবমূল্যায়ন কোন জায়গায় এসে পৌঁছেছে। লোককে এই যে দুয়ারে সরকার ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে, ভালো কথা, মানে মমতা ব্যানার্জির সরকার কতগুলো মানে যেগুলোকে রিডিস্ট্রিবিউটিভ জাস্টিস বলেন, যে সেটা করবার একটা ঝোঁক তার মধ্যে দেখা যায়। তো অন দি আদার হ্যান্ড আপনি একবার কল্পনা করে দেখুন তো, একটা জিনিস দেওয়া হবে বলে হাজারে হাজারে লোক একটা ফর্ম পাওয়ার জন্য সারাদিন ধরে দাঁড়িয়ে আছে, না খেয়ে দিয়ে ১,৫০০ লোক, ২,০০০ লোক একটা বুথের মধ্যে দাঁড়িয়ে আছে, মানে একেবারে তাকে ভিক্ষুক বানিয়ে দেওয়া হচ্ছে একটা মানুষকে, তার যেটা অধিকার, তাকে বলা হচ্ছে যে তোমাকে দেওয়া হচ্ছে, কিন্তু যেভাবে দেওয়া হচ্ছে আপনি লক্ষ্য করে দেখুন যে সেই দেওয়াটার মধ্যে একটা রাজকীয় ব্যাপারের মতন আছে না। রাজা যেমন এসে সে হর্ষবর্ধন এসে যেমন কাপড় চোপড় খুলে সব দান করে দিয়ে চলে যেত, সেই রকম লোকে হা হা করে আছে যে কখন দেবে, রাজা এসে কখন দেবে আমরা কখন। এই যে অথচ এর বিরুদ্ধে আমাদের কোনো রকম কণ্ঠস্বর নেই, কি বাম কি দক্ষিণ কি সিভিল সোসাইটি, কারোর কোনো কণ্ঠস্বর নেই, যে মানুষের অবমূল্যায়ন করছে। তো দলিত প্রসঙ্গটা তো তাই, যে এতদিন ধরে যে অবমূল্যায়ন ঘটে চলেছে সেটা নিয়ে, সেটা যেহেতু আমাদের হায়ারার্কি, এমন একটা সোশ্যাল হায়ারার্কি তৈরি হয়ে গেছে। আপনি ঠিকই বলছেন যে নেতৃত্বের মধ্যে যে নেতৃত্ব, আমাদের রাজনৈতিক নেতৃত্ব যেটা গড়ে উঠেছে, সেই নেতৃত্ব এই সমস্যাগুলো অভিজ্ঞত নন, মানে তাদের কখনো এগুলো অভিজ্ঞতায় আসে না।
তাদেরকে এগুলো ফিল করতে হয় না, সেই জন্য তারা জানে না এটা কি। কিন্তু যারা সেটা জানবার তো একটা চেষ্টা করতে হবে, আমাকে তো জানতে হবে, এবং সেই জানাটা আমি যতক্ষণ পর্যন্ত না লোকের সঙ্গে কথা বলবো, মিশবো তাদের সঙ্গে, এবং এই মেলামেশার ব্যাপারটা নিয়ে একটা বড় সমস্যা। আমি আবার বলছি নারায়ণ, শুধু বামপন্থীদের কথা বলছি না, আমি এন্টায়ার সোসাইটির কথা বলছি। যখন এই আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, তো এই যেমন আমরা সার্ভে করতে যেতাম, আমি তো দীর্ঘদিন প্রায় 30 বছর ধরে রুরাল সার্ভের কাজে যুক্ত, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা ইত্যাদি ইত্যাদি। এখানে আমি দেখেছি মানে প্রায় 90% লোক যারা তথ্য সংগ্রহের কাজে গ্রামে যান, নিজেকে একটা এবং এটা নিয়ে আমাদের নিয়মিত এগুলো নিয়ে ট্রেনিং দিতে হতো, ট্রেনিং দিয়েও অনেক সময় সফল হতাম না, বকাবকি করতে হতো, আবার ফিল্ডে গিয়ে চেক করতে হতো, শুধু এইটুকু করার জন্য যে মানুষের সঙ্গে মানুষের মতন আচরণ করো। এই যে একটা লোক যাচ্ছে আরেকজনের সঙ্গে দেখা করতে, একজনের বাড়িতে তথ্য সংগ্রহ করতে, এখন আমি তো তাকে কিছু দিচ্ছি না, আমি তো তার কাছ থেকে নিচ্ছি, জানছি, জ্ঞান সংগ্রহ করছি, যে তথ্যটা সংগ্রহ করছি সেটাকে জ্ঞানে পরিণত করব বলে। সুতরাং আমাকে তো তার দয়ার ওপর নির্ভর করতে হচ্ছে, তার বদান্যতার উপর নির্ভর করতে, তার সময় হলে তিনি দেবেন, না হলে দেবেন না। কিন্তু আমরা ঠিক করি কি, সেটা উল্টো। লোকগুলো যায়, বাড়িতে গেল, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো যে এটা কি নারায়ণবাবুর বাড়ি? আর নারায়ণবাবু হয়তো মাঠে চাষ করছেন। তখন তার মেয়ে বলল যে না, বাবা তো মাঠে আছে, যা যা ডেকে নিয়ে আয়, কথা আছে। এবার নারায়ণবাবু ছুটতে ছুটতে আসলেন, কে এসছে? বাবু সাহেবরা এসছে, এসে বসলেন তার কাজ কর্ম ফেলে দিয়ে। আমি বলছি যে এটা এন্টায়ার সোশ্যাল ইন্টারাকশনের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু খুব খুব বেশি, খুব প্রকট। সুতরাং শুধুমাত্র ওই রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন যদি আমরা দাবি করি, আমার ধারণা সেটা একটু ন্যারো এবং একটু ডিটারমিনিস্টিক হবে। অন্যান্য যে ডিটারমিনেন্টগুলো আছে, সোশ্যাল ডিটারমিনেন্টগুলো, মানে অন্যান্য আদার সোশ্যাল ডিটারমিনেন্টস অফ পলিটিক্স, সেগুলোকেও কিন্তু আমাদের সমানভাবে সেগুলো লক্ষ্য করতে হবে। এবং সব থেকে বড় কথা, নিজেদের অনুশীলনে নিজেদেরকে বারবার এগুলো নিয়ে সচেতন করতে হবে। আমি একটু বেশি কথা বলে ফেললাম নারায়ণবাবু, অনন্যা। না না, অনেক কিছু বুঝলাম আর জানলাম, আমার সত্যি ভালো লাগলো আপনার কথাটা শুনে। আর আমি অনুরোধ করব, আর যার প্রশ্ন আছে একটু যদি হাত তোলেন ফিচারটা ইউজ করে, নয়তো মাইক আনমিউট করে বলতে পারেন। আমার এই সুযোগে বলি হ্যাঁ, যে কুমারবাবু খুব সুন্দর করেই বলেছেন এবং সঠিক অর্থেই বলেছেন। আমিও কিন্তু শুধুমাত্র ওই কথা তো বলা হয়ে ওঠেনি, শুধু বামপন্থীদের উপরে দায়িত্বটা চাপাইনি। আমি কিন্তু আরেকটা দিকও বলেছি যে দলিতদেরও একটা ভূমিকা থাকা উচিত। কারণ এটা শুধু বামপন্থীদের নেতৃত্ব হবে এটা বড় কথা নয়, এটা দলিতদেরও নেতৃত্ব থাকতে হবে। তারপরে কাজে নামার পরে কি দাঁড়াবে সেটা আলাদা জিনিস, কিন্তু দলিতরা এই দায়িত্ব অবহেলা করতে পারে না, এটা আমার বলার একটা বিষয়। কিন্তু বামপন্থীদের উপর পুরো দায় চাপাতে তো হবে না, পরিবর্তনটা দলিতদেরও প্রয়োজন, সেজন্য তাদের ভূমিকা রাখতে হবে। এটা আমার যদি ছাড় গিয়ে থাকে এই জন্য আরেকবার প্রসঙ্গটা উত্থাপন করব। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি না কেউ হাত তুলেছে বলে, বা কেউ বলতে চান। এই যে একজন, হ্যাঁ, পদ্মজা মণ্ডল, আপনি যদি হ্যাঁ। নমস্কার। আমার শুধু একটা দিকে আলোকপাত করার একটু ইচ্ছে ছিল, যে সবকিছুই বললেন ওনারা, শুনলাম, এবং আমার কিছু কিছু ক্ল্যারিটি হয়ে গেল যেটা আমি বলতে চেয়েছিলাম, বা কিছু কিছু জিনিস যেটা আমার জানার ছিল। তো আমার যেটা বলার, যে এই যে একটা ধর্মীয় দিক, মানে আমরা দলিত সমাজ থেকে যখন বেরোতে চাই, মনুবাদ এবং যে ধর্মীয় একটা আখ্যা রয়েছে বর্ণ সিস্টেম, বর্ণ প্রথার বিরুদ্ধে, সেটার থেকে বেরোতে চাই। তো যখন আমরা কোনো রাজনৈতিকভাবে বা রাজনৈতিক ছাড়াও
অন্য কোনো দিকে যখন আমরা আমাদের মানে তথাকথিত দলিত সমাজকে এগিয়ে নিয়ে যাব, তখন আমাদেরকে এটা নিশ্চয়ই মাথায় রাখতে হবে যে আমরা কোনোভাবেই যে ধর্মীয় যে গোঁড়ামি বা যে প্রথা, যে রিচুয়ালস, যে জিনিসগুলো রয়েছে তার দ্বারা যেটা বঞ্চনা এতদিন ধরে হয়ে এসছে, সেই জিনিসটার মধ্যে না পড়ি। তো এখানে নিশ্চয়ই আমাদের মথুয়া কমিউনিটি একটা অন্য ধরনের ধর্মের কথা বলছে, সেটা নিশ্চয়ই সেই গোঁড়ামির কথা নয় বা সেই জিনিসটার কথা নয় যেখানে দলিত সমাজকে বঞ্চনা মেনে নিতে হয়। তো সেখানে আমি রাজনৈতিক প্রেক্ষাপটে যাব না এই মুহূর্তে। আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটেও রয়েছে যে একটা দক্ষিণপন্থী, যেটা হিন্দুত্ববাদী আমাদের রাজনৈতিক একটা সমাজ, যারা হিন্দুত্ব ধর্মের একটা যা তাদের দিক আছে একটা গ্রহণের বা সেই জিনিসটা, তো সেই দিকে যাব না আমি। তথাকথিত আমাদের যে বর্তমান পশ্চিমবঙ্গের দলিত গোষ্ঠী বা দলিত সমাজ আছে, তাদের ধর্ম নিয়ে সচেতনতা কতটা প্রয়োজন, সেই প্রশ্নটা আমার রয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কুমারবাবু এটাও বলতে পারেন, আপনার মুখ থেকে বললেই ভালো হবে। এখানে ধর্ম বিষয়ে ধর্ম একটা প্রাইভেট জিনিস হওয়া উচিত। ধর্ম জিনিসটা এটা একটা প্রাইভেট ব্যাপার। আমার নিজস্ব কি ধর্ম বিশ্বাস হবে না হবে সেটা আমার ব্যাপার। এইটাকে সামাজিক স্তরে টেনে আনাটা, রাজনৈতিক স্তরে টেনে আনাটা, এটা, এবং যেহেতু প্রাইভেট সে কারণে সামাজিক স্তরে আসতেই পারে। একই মতে বিশ্বাস করে কোনো একটা ব্যাপারে তাদের মধ্যে মতৈক্য ঘটেছে বলে তারা সেটাতে আসতে পারে, সেটা একটা সামাজিক জিনিস হয়ে ওঠে। কিন্তু সেটাকে রাজনৈতিক ব্যাপারে তুলে আনা তো একেবারেই বাঞ্ছনীয় নয়। এটা আম্বেদকর তো একেবারেই ছিলেন না, ঘোর বিরোধী ছিলেন এই জিনিসটা সঙ্গতভাবেই। কিন্তু এখন এটাকে ভীষণভাবে রাজনৈতিক একটা, ধর্মকে রাজনীতির সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিভাবে জুড়ে দেওয়া হলো। আমার ধারণা এটাতে আমাদের এটার বিরোধিতাই করা উচিত এবং যথাসম্ভব ধর্মকে প্রাইভেট রাখা। তোমার যা ধর্ম বিশ্বাস সেটা তোমার কাছে রইল, সেটা আমাকে কিভাবে অ্যাফেক্ট করে। আমার মনে হয় এটা এইরকম সিম্পল ওয়েতে জিনিসটাকে দেখা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ কুমার বাবু এবং পদ্মজা ম্যাম আপনাদের প্রশ্ন এবং উত্তরের জন্য। আমি দেখতে পাচ্ছি স্বাগত স্বাগত হাত তুলেছে। স্বাগত, যদি তুমি প্রশ্নটি বলতে পারো মাইক আনমিউট করে, খুব ভালো হয়। কপিল বাবু ক্রিমিনালাইজেশন নিয়ে একটা কথা বললেন, যে হাইকোর্টের বিচারপতি বলেছে যে ওরা তো সুদৃশ্য উচ্চবর্ণের মানুষ, তো এরা কিভাবে ক্রাইম করতে পারে। এই কনটেক্সটে আমার প্রশ্ন হচ্ছে যে লুকিজমটা কিভাবে জড়িয়ে রয়েছে দলিত আইডেন্টিটির সাথে, দলিত পলিটিক্সের সাথে, এবং সেটা আমাদের পশ্চিমবঙ্গে কিভাবে এটা ফাংশন করে। লুকিজমটা কিভাবে দলিত আইডেন্টিটি পলিটিক্স এর সাথে জড়িত রয়েছে, এটা যদি আপনি একটু কিছু বলেন। আমি আমার আলোচনার মধ্যেও খানিকটা বলে গেছি যে সম্মান এবং মর্যাদার গুরুত্বের যে প্রশ্নটা, সেটা যখনই আমরা দেখব যে তার অবস্থান, সামাজিক অবস্থানটা কোথায়, সেটা কিন্তু একটা বিবেচনার বিষয় হয়ে যাবে। যারা, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা এই বললাম যে আমি ওদের কথা বলছি কারণ এটা আমার চর্চার বেশি বিষয়, অন্যত্রও একই জিনিস। ধর্মের কথা বলেছে পদ্মজা একটু আগে, নিশ্চয়ই ধর্মটা
প্রাইভেট বিষয়, একদমই তাই থাকা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে যে ধর্মটা কি জিনিস, কেন আমি ধর্ম উদযাপন করছি এটাও বোঝা দরকার। এই শিক্ষাটাও আমাদের নতুন করে দেওয়া দরকার। ধর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এই এই নিয়ে চর্চাটাই হয় না। আমাদের এই দেশীয় ধর্ম সেটা পরকালের কথাই ভাবিয়েছে, একালের কথা বলতে ভুলে যাও। এই জগৎ মায়া মাত্র। সুতরাং আমাকে তো ভাবতে হবে যে আমি যে ধর্ম করছি সে ধর্মটা আসলে কি, ধর্ম না বুঝে আমি করছি কেন। সেই জন্য ধর্মটা শুধু ব্যক্তিগত ব্যাপার বলে ছেড়ে দিলে হবে না, ধর্মকে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করা দরকার আছে, যেটা বাবা সাহেব করেছেন। বাবা সাহেব একটা ধর্ম ধর্ম অর্জন করেছেন, বৌদ্ধ মূল্যবোধকে গ্রহণ করেছেন ইত্যাদি। এটা করার অবকাশ আছে এবং অবশ্যই ধর্ম একদম ব্যক্তিগত স্তরেই থাকা উচিত সেটা। আর এই যে আমি বললাম যে সম্মান দেখাবার ক্ষেত্রে, যখনই একজন ভালো লেখকও যদি হয় বা একজন রাজনীতিবিদই হন, ও দলিত মানুষ, তাহলে তার সম্মানটা যেন আর সেই, আমি একদম আমার অভিজ্ঞতা থেকেও দেখেছি যে সেই মতো আর থাকে না, যেন খানিকটা হীন অবস্থা থেকেই তাকে আমরা গ্রহণ করছি দয়া করে। এই আমি বলেছি যে হরিগুরুচাঁদ ঠাকুর সম্পর্কে জানবার আগ্রহী নেই, যাদের নেই সেই এলাকার বাসিন্দা, আমি তাদের বাড়িতে গিয়ে দেখেছি, তাদের বাড়িতে যে যে গুরুদেবের ফটো আছে একদম দরজার সামনে, ঘোরতর ব্রাহ্মণ্যবাদী, ঘোরতর মনুবাদী গুরু, জাতিবাদী গুরু, তার শিষ্য একজন বামপন্থী নেতা। তিনি কোনোভাবেই তার যে ধর্মীয় শিক্ষা তার থেকে তিনি কোনোভাবেই একজন নিম্নবর্গের মানুষকে ধর্মীয় গুরু ভাবতে পারবেন না, পারেন না। একজন চুনিকোড়াল যখন পড়তে আসেন তখন তাকে সেখানে মেনে নিতে পারে না। একজন কান্তি বিশ্বাস যখন শিক্ষামন্ত্রী আসে তখন তাকে মেনে নিতে পারে না। পারে না যে এই যে সামাজিক অবস্থান থেকে, আমি এটাই বলেছি যে আমাদের মনের মধ্যে এই সংস্কারগুলো, এই অভ্যাসগুলো, এই রীতিগুলো গেঁথে দেওয়া হয়েছে ধর্মীয় মূল্যবোধের ভেতর থেকে, সামাজিক অভ্যাসের ভেতর থেকে এটা আমরা উদযাপন করে যাচ্ছি। এগুলোকে ভাঙতে হবে এক এক, এবং তার জন্য আলাদা উদ্যোগ, আলাদা পরিকল্পনা, আলাদা কর্মসূচি দরকার। এটা এমনি এমনি হবে না। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ। বিশাল ঘোষ হাত তুলেছেন, যদি আপনি প্রশ্ন করেন। হ্যাঁ, নমস্কার। আমার প্রশ্ন কপিল বাবুকে। কোথাও গিয়ে পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে এখন রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে দেখতে হলে মতুয়াদের একটা রাজনৈতিক দিকই বিভিন্ন জায়গায় উঠে আসে, সেই সমস্ত রাজনৈতিক সংগঠন থেকেই বলা। কিন্তু আজকে মতুয়া সমাজ যে পশ্চিমবঙ্গের তৈরি সৃষ্টি, এবং আমরা যদি পার্শ্ববর্তী বাংলাদেশ পার্শ্ববর্তী জেলা এবং ঠাকুরবাড়ি আমার নিজের মানে বাড়ি, আদি বাড়ি বনগা, তো এই সমাজের যারা ব্যক্তিত্ব এবং যারা আছে, কোথাও গিয়ে কি তাদের কথাও কি আমরা কোথাও শুনতে পাচ্ছি না, বা তাদের লিটারেচার বলুন, সমাজ বলুন, এই যে মেন স্ট্রিম সমাজের সাথে যে তাদের জোড়া, এটাতেও কি আমাদের কোথাও মানে ঘাটতি থেকে যাচ্ছে? আর ঘাটতি থেকে গেলেও এই যে মতুয়া কমিউনিটি, তাদেরকে চেনা, আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ওই ঠাকুর বাড়ি সমাজের মধ্যে দিয়ে যতটা চেনা যায় চিনতে পারছি, কিন্তু তাছাড়া কোনো স্পেসিফিক লিটারেচার তারা কোন কোন ক্ষেত্রে কাজ করেছে সেটা কি কোনোভাবে জানা যাবে? বিস্তারটা কি আরো ঘটানো যাবে? এটা তো ঠিকই, আমরা তো একদম সহমত। আমরা সেভাবে মেনে নিতে পারছি না, সেভাবে তো আমি বারবারই বলেছি। এবং শুধু তাই নয়, শুধু মতুয়া নয়, আমাদের বাংলায় আরো অনেকগুলো ধর্ম বিপ্লবের মতন সংগঠিত হয়েছে। কয়েকটার তথ্য আমি নিজে সংগ্রহ করেছি। যেমন পাগলনাথী সম্প্রদায়, আমরা একটা ওই মাইনর ধর্মীয় গোষ্ঠী বলে আমরা মানি, বা পাগল চাঁদ সম্প্রদায় বরিশালের খেজুরতলা। আমি এই দুটো সম্পর্কে, আমি তো পাগলনাথী সম্প্রদায়, এটা একদম ময়মনসিংহের গায়ে ঢাকার প্রান্তে, আমি বছর তিনেক আগে সেখানে গেছিলাম, তাদের সম্পর্কে আমি তথ্য সংগ্রহ করেছি। অবাক করা বিষয়, এত অবাক করা বিষয়, এত বৈপ্লবিক তাদের পদক্ষেপ যে এটা ভাবা যায় না। মানে আমাদের রেনেসাঁর যাদের অগ্রপুরুষ বলছি, বিদ্যাসাগর বলি কি রামমোহন বলি
যারা বিধবা বিবাহের জন্য ইয়ে করছেন, আন্দোলন করছেন, কেন কেন অবাক হয়ে যাবেন পাগলনাথীদের যে ইয়ে প্র্যাকটিস। এবং সেই সময়টাতে উনি কিন্তু হরিচাঁদ ঠাকুরের 1812 সালে জন্ম, ওনার 1818 থেকে 20 এরকম যা হয়, সে সময় তো আর বার্থ সার্টিফিকেট ছিল না, এরকম একটা সময়, অর্থাৎ তার 6-7 বা 8 বছরের মধ্যে তার জন্ম। এবং তিনি যে সংস্কারগুলো করছেন অভাবনীয়। সেখানে বিধবার প্রয়োজন নেই, বিধবার শাখা চুরি ফেলতে হবে না, সিঁদুরও মুছতে হয় না, বিধবা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে এবং সে পরবর্তীকালে মনে করলে অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। ভারতবর্ষের কেউ পেরেছে এরকম একটা সংস্কার ঘটাতে? যে বিধবা তিনি সিঁদুর রাখতে পারেন, শাখা রাখতে পারেন, থাকবে, এবং এই সমাজ সেটা মেনে নিয়েছে, তাদের সমাজ। এটা একজন পাগলনাথী যদি পারেন। আমরা রেনেসার কথা বলছি, একজন নারীর এই মর্যাদা, এই সম্মান, এই স্বাধীনতা আমাদের রেনেসার কোন পুরুষ দিয়েছে? কিন্তু না, তিনি নিম্নবর্গের মানুষ, তিনি একজন নমশূদ্র মানুষ, ওই জন্যে ও পাগলনাথী একটা সম্প্রদায়, এটা কি ব্যাপার, এটা ছাড়ো। আমরা জানবারও চেষ্টা করি। এই ঘাটতিগুলো রয়েছে আদিবাসীদের ক্ষেত্রেও তাই। ওই সিধু কানুর পরে ডহরবাবুর খোঁজ পড়ে, এটা তো আমরা জানি না। সিধু কানুর পরে ডহরবাবুর খোঁজ পড়ে, ডহরবাবু কোথায়, তার বাড়ির লোকজন এসছে কিনা জানবার চেষ্টা করা হয় না। সাঁওতাল গণবিদ্রোহ হোক বা বিরসা মুন্ডা হোক, আজকে একটু হয়তো সামান্য মর্যাদা দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাদের সংগ্রামকে কি আমরা মর্যাদা দিয়েছি, সেই গুরুত্ব দিয়েছি? আমরা দিইনি তো। এইগুলো রয়েছে, এগুলোকে আমাদের বুঝতে হবে, ভাবতে হবে, এটাই আমার বক্তব্য আর কি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। এই ডহর বাবুর গল্পটা আমি একটু বলে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি শুনলাম এই গল্পটা, বলুন। আসলে ডহর বাবুটা মানে মমতা ব্যানার্জি তো ইতিহাসে এমএ, কিন্তু তাকে যে ইতিহাসের সবকিছু জানতে হবে তা তো নয়, তাকে জানা উচিত ছিল। কিন্তু যারা ওই ডহরবাবুর উৎপত্তিটা যারা ঘটিয়েছিলেন তারাও কম দায়ী নয়। ওই যে সিধু কানুর ডহর শব্দটা আসলে সাঁওতালি ভাষা থেকে নেওয়া হয়েছে, আকারটা বাদ দিয়ে। সাঁওতালি ভাষায় ডাহার বলে, মানে সড়ককে বলে ডাহার, রাস্তাকে ডাহার। এখন ডাহারটাকে এখন বাঙালিরা ভাবলেন যে না, ডাহারটা ঠিক বোধহয়, বা তারা শুনতে ভুল করেছেন বা যাই হোক, এবং যথেষ্ট তারা মনে করলেন যে না, ডহরটাই শুদ্ধ। কিন্তু ডহরটা বাংলা ভাষায় ডহরের মানেটাই পুরো বদলে যায় বাংলা ভাষায়, এবং তারা ঠিকই দিয়েছিলেন হয়তো, মানে কাকতালীয় ভাবে হয়তো ঠিকই দিয়েছিলেন নামটা। সিধু কানুর ডহর মানে, ডহরটা বাংলা ভাষায় ডিকশনারিতে আছে গাড্ডা, গর্ত। তো মানে তো সিধু কানুদেরকে গর্তে ফেলারই একটা ব্যবস্থা ওটা করা হয়েছিল। আর এইটা কপিলদা যেটা বললেন ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার রিলিজিয়ান সম্পর্কে। এইগুলো তো ইনস্টিটিউশনাল রিলিজিয়ান নয়, আসলে বেসিক্যালি এগুলো সোশ্যাল মুভমেন্টের পার্ট হয়ে গেছে। কোনটা সোশ্যাল মুভমেন্টের পার্ট আর কোনটা ইনস্টিটিউশনাল রিলিজিয়ানের সঙ্গে স্টেটের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, রাষ্ট্রের। এইগুলো এই যে পাগলনাথী বলছেন, মতুয়া বা অন্যান্য যে সম্প্রদায়গুলো, সেগুলো ঠিক, এগুলো তো ধর্মীয় সম্প্রদায় নয়, এগুলো এক ধরনের সামাজিক কি বলবেন একত্রীকরণ, সামাজিকভাবে একটা একটা মঞ্চ গড়ে ওঠে। এর বেশি এটার সঙ্গে যে ইনস্টিটিউশনাল যে রিলিজিয়ান, যার সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা খুব জোরালো, এইগুলো কিন্তু তা নয়। এই ডিস্টিংশনগুলো করা খুব দরকার। এটা কপিলদা একদম খুব খুব ঠিক কথা বলেছেন, এগুলো একটু বোঝাও দরকার। একদম একদম ঠিক কথা, এবং অনেক কিছু বুঝলাম এই বিষয়ে।
আমি আমার মনে হয় না আর কেউ প্রশ্ন করছেন, কারণ হাত কারোর দেখতে পাচ্ছি না আমি। আর প্রায় সময় হয়ে এসেছে এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক একটা এনরিচিং একটা ডিসকাশন হলো, অনেক কিছু জানলাম এবং এই যে দলিত সম্প্রদায় এবং মতুয়া ধর্ম যারা অবলম্বন করেন তাদের ব্যাপারে এবং অনেক নতুন নতুন কথা ডিসকাশনে উঠলো, অনেকেই প্রশ্ন করলেন এবং সত্যি খুবই ভালো লাগলো। আমার তো হোস্ট করে আজকে খুবই ভালো লেগেছে, কারণ অনেক কিছুর ব্যাপারে আমি জানতাম না, আমি আগে অত নোটিফাইড ছিলাম না বা জানতাম না, কিন্তু আজকে খুবই সত্যি। আর স্বাগতের প্রশ্ন, তারপরে স্যারের প্রশ্ন, সবার মানে প্রচন্ড ভালো লাগলো আমার। আচ্ছা, আমি একটি প্রশ্ন কি করতে পারি নাকি? এখন সময় 4 মিনিট আছে, মানে মোটামুটি নয়তো অনেক দেরি হয়ে যাবে, সকলের মানে যাওয়ার আছে। আমি একটা প্রশ্ন করব কি, আমি করছি আমার প্রশ্নটা, শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে একটা কোর্স করেছিলাম একটা আমস্টারডামের ইউনিভার্সিটির সাথে। তাদের টপিকটা ছিল আফ্রো ফিউচারিজমস। তো আমি সুরজ ইয়াংদের লেখা পড়ছিলাম। সুরজ ইয়াংদেব বলেছেন যে what the black Americans are, what the black people are in the West, the lower caste people, the Dalits, Bahujans and the Adivasis are in India, in the Indian subcontinent. মানে ওখানে যারা কৃষ্ণাঙ্গ ব্যক্তিরা, এখানে তেমনি তারা সিমিলার একটা সিচুয়েশন ফেস করে লোয়ার কাস্ট পিপলরা, দলিত, বহুজন, আদিবাসী, ডিবিএ যারা আছেন। তো আমার প্রশ্ন হলো, আমরা যখন ভাবতে পারছি, ইনফ্যাক্ট শুধু আফ্রো ফিউচারিজম নয়, আইডেন্টিটির ওপর বেস করে একটা আফ্রিকান একটা রেশিয়াল আইডেন্টিটির ওপর বেস করে একটা যখন একটা মুভমেন্ট তৈরি হচ্ছে আফ্রো ফিউচারিজমের মতো অল্টারনেটিভ মুভমেন্ট, ইনফ্যাক্ট মুসলিম ফিউচারিজমসও আছে, আমরা কি কখনো দলিত ফিউচারিজমের কথা ভাবতে পারবো? মানে ইন দ্য নিয়ার ফিউচার যে আমরা ভাবছি যে একটা ইউটোপিয়ান একটা সোসাইটি, একটা সমাজ তৈরি করতে পারবো যেখানে দলিত লোকেরা, দলিতদের যতটা রেপ্রেজেন্টেশন আমরা এক্সপেক্ট করি ততটা হবে। এখন তো রেপ্রেজেন্টেশন খুবই কম। ইনফ্যাক্ট আমি দেখেছি দলিত যে কলকাতা শহরেই একটা ঘেটোর মতো অবস্থা আছে, যে দলিত লোকেরা কিছু কিছু স্পেসিফিক পার্টস অফ দ্য শহরে থাকেন, তাদেরকে যেসব আমরা পশ বলি শহরের জায়গাগুলোকে, সেখানে তাদের অত দেখা যায় না, কারণ তাদের সিস্টেম্যাটিক্যালি অপ্রেস করে রাখা হয়েছে। তো আমার প্রশ্ন হলো, আমি এটাই ভাবছিলাম, আমি যখন কোর্সটা করছিলাম, যখন আমার যে ফাইনাল রিসার্চ পেপারটা ছিল, সেটা ছিল রেস ইন আমেরিকা অ্যান্ড কাস্ট ইন ইন্ডিয়া, কম্পারেটিভ স্টাডি থ্রু পোয়েট্রি, কবিতার থ্রু দিয়ে। তো আমি একটা ওয়ার্কশপ হোল্ড করেছিলাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে দলিত ফিউচারিজমের কথা কি আমরা ভাবতে পারি? সায়েন্স ফিকশন লেখা হবে দলিতদের ব্যাপারে, যেমন আফ্রিকান সায়েন্স ফিকশন লেখা হচ্ছে যেখানে আফ্রিকান পিপলের সেন্টারে, আফ্রিকান প্রাইড, ব্ল্যাক প্রাইড, তেমনি কি আমরা দলিত প্রাইড মান্থের কথা বা দলিত ফিউচারিজমের কথা ভাবতে পারি কোনোদিনও? আমাদের তো ভাবা উচিত, সেটাই আমি জিজ্ঞেস করতে চাই। সেটা করে আমি এখন মানে এই প্রশ্নটাই শেষ প্রশ্ন করে দিলাম আমি। হ্যাঁ, বলুন, এটা আপনার উত্তর দিতে হবে। এই প্রশ্নটাই ছিল আমার, যে আপনি বলুন, আপনি স্পিকার আজকে। হ্যাঁ, আমি তো বলি যে হ্যাঁ, আমরা অবশ্যই এক্সপেক্ট করি আমরা এবং বিশ্বাস করি যে সেটা করা সম্ভব, যেখানে সকলের সমান রেপ্রেজেন্টেশন থাকবে, এরকম মানে সেই সোসাইটিটাই তো আমরা চাইছি এবং সেটা হবে। সেটার জন্যই তো লড়াইটা তো সেই জন্য, সমান অধিকারের লড়াই, সক্ষমতার লড়াই, সক্ষমতার লড়াই, এগুলোই তো আমাদের লড়াই। একদম। খুব অবাক লাগে যখন দেখি যারা ফেসবুক বা টুইটারে বা সোশ্যাল মিডিয়াতে লিখছেন ব্ল্যাক লাইভস ম্যাটার, তারা কখনো দলিত লাইভস ম্যাটার লিখবেন না, নিজেদের দেশের যে অবস্থা সেটির কথা কখনো বলবেন না। এটাই বাজে লাগে। কিন্তু আমরা আশা করতে পারি যে ইন দ্য নিয়ার ফিউচার আমরা এরকম একটা পৃথিবীর দেখতে পাবো যেখানে সত্যি আমাদের নিজেদের ঘরের মধ্যে, ভারতের মধ্যে যখন আমরা দলিত রেপ্রেজেন্টেশন, মুসলিম রেপ্রেজেন্টেশন দেখতে পাবো, যেমন ভাবে বিদেশে আজকাল অ্যাফার্মেটিভ অ্যাকশন দিয়ে বা যে কোনো ভাবেই রেস যে রেপ্রেজেন্টেশন সেটা দেখা যাচ্ছে, তেমনি আমরা এখানেও আমরা দলিত লাইভসদের আরো, আমরা দলিত লাইফ শুড ম্যাটার। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা কোনো না কোনো দিন নিয়ার ফিউচারে দলিত রেপ্রেজেন্টেশন, মুসলিম রেপ্রেজেন্টেশন, সব নিম্ন বর্গের যারা তথাকথিত নিম্ন বর্ণ বা নিম্ন বর্গ, তাদের রেপ্রেজেন্টেশন তারা সামনে আসবেন এবং তাদের রেপ্রেজেন্টেশন দেখতে পাবো। আজকে তাহলে আমাদের এখানেই শেষ করা যাক। কপিল বাবু, কুমার বাবু, সকলকে যারা আজকে উপস্থিত ছিলেন সকলকে অজস্র ধন্যবাদ আজ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এবং আজকে থাকার জন্য, আমাদের সাথে এতক্ষণ আমাদের কথা শোনার জন্য, আমাদের কথা কন্ট্রিবিউট করার জন্য। আপনারা আপনাদের মূল্যবান সময় বার করে আমাদের সাথে বক্তব্য রেখেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ।
ভালো থাকবেন ভবিষ্যতে আপনাদের সবার কাছে, এবং স্পেসিফিক্যালি কুমারবাবু, কপিলবাবু, নারায়ণবাবু, যারাই বক্তব্য রাখলেন, সবার কাছ থেকে আমরা আরো শুনতে চাই, আরো জানতে চাই, আরো নিজেদের এনরিচ করতে চাই, জেনে আমাদের নলেজটা বাড়াতে চাই। আর সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ আর শুভরাত্রি। রেকর্ডিংটা। শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে থাকার জন্য।